যে ছেলেদের ব্লাডারে এমন কি থাকে যে তাদেরকে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়তে হয়? ছেলেদের ক্ষেত্রে ওই ইনহিবিশনটা কিন্তু নেই। ব্লাডার, ইউরিনারি ব্লাডার, এর কি অসুখ হয়? ছেলেদের ধরুন প্রস্টেটের প্রবলেম বা ব্লাডারের ইনহেন কিছু প্রবলেম থাকে একটা বয়স, সার্টেন বয়সে পরে। কম জল খেলে ভবিষ্যতে ইউরোলজিক্যালি কি প্রবলেম হতে পারে একজন মানুষের? ইউরিনারি ইনফেকশন হওয়ার একটা চান্স সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, কিডনি স্টোন খুব কমন, সার্জারি কি এর একমাত্র অপশন? ছোট স্টোনও প্রবলেম করে, ব্যথা হচ্ছে বা ইনফেকশন হচ্ছে, কোথাও ব্লক করছে, তখন সেটাকে ট্রিট করতে হয়। আগে থেকে জানা যাবে কি করে যে আমার প্রস্টেট ক্যান্সার হচ্ছে? ব্রহ্মার বরে আমরা প্রতিটা পুরুষ প্রস্টেটটাকে নিয়ে জন্মাই। প্রস্টেটটা একটা সময়ের পরে বড় হবেই হবে। এই ইরেকটাইল ডিসফাংশনে আপনার এই পেনিসের যে হার্ডনেস, এটার কোনো গ্রেডেশন আছে? 50 বছরের কমে যদি কারোর ইরেকটাইল ডিসফাংশন হয়, সেই মানুষটা কিন্তু কার্ডিয়াক ডিজিজের অনেক বেশি প্রোন। এইবার আসি আমাদের আরেকটা পুরুষাঙ্গের কথায়, অর্থাৎ অন্ডকোষ, টেস্টিস। এইটাকে ভগবান এত সেন্সিটিভ বানালো কেন? টেস্টিস পুরুষের ক্ষেত্রে এবং ডিম্বাশয় বা ওভারি মহিলাদের ক্ষেত্রে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি আমি কম মাস্টারবেট করি বা মাস্টারবেট না করি, ওটা আমার প্রস্টেট হেলথের জন্য ভালো। মানে ওইটুকুই তো দরকার। যাই হয়ে যাক, টয়লেট পেলে রাস্তায় করলেও এটা দেয়ালের হিসি করার একটা প্রবণতা থাকে এবং ছবি টবি আঁকে তারা। এরম কোনো কি ট্রিটমেন্ট আছে যেটা দিয়ে সে ভালো ছবি আঁকতে পারবে টয়লেট করে? নমস্কার, আমি সায়ন। নমস্কার, আমি কুশল। এবং আজকের ইনজেকশন পডকাস্টে আমরা আলোচনা করব একটুখানি ছোট বাইরে রিলেটেড জিনিস। মানে আমরা আজকে আলোচনা করব ইউরোলজি নিয়ে। ছোট ভাই ফোটো ভাই কি? না, আমি ছোট বাইরে বললাম। হ্যাঁ, এই কথা শুনবেন না? হ্যাঁ, আমরা আজকে আলোচনা করব ইউরোলজি নিয়ে। ইউরোলজিস্ট আমাদের সামনে আছেন ডক্টর বাস্তব ঘোষ। নমস্কার ডাক্তারবাবু, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। আমাদের একটা পুরনো সম্পর্ক রয়েছে। তবে একে দেখে কেমন লাগছে? আমার 10 বছর পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, 10 বছর আরো বেশি। আমরা একটা ক্লায়েন্ট লিড শো করতাম, আমি যখন রেডিও জকি ছিলাম, তো তখন আমি ডাক্তারবাবুদের নিয়ে একটা শো করতাম, কিন্তু শোটা মন দিয়ে আমি করতে পারিনি, কারণ মূলত যে ক্লায়েন্ট ছিলেন তার একটা প্রশ্ন পাঠাতেন, আমি করতাম এবং খুব সিরিয়াসলি করতে হতো। না হলে দেখেছিলেন একবার একজন অর্থোপেডিক ডাক্তারবাবু উঠে চলে গেছিল আমার শো থেকে। তাহলে বুঝেই দেখুন। তো ফাইনালি 10 বছর পর এই ভদ্রলোকের সাথে আলাপ হওয়ার পর আমি ওই শোটার মানে এই যে ড্রিমটা ছিল সেটা করতে পেরেছি। খুব ভালো লাগছে। কিন্তু ওই যে আমার সঙ্গে ডক্টর কুশলের যখন কথা হচ্ছিল, তখন আমি এটাই বললাম যে সায়নের সঙ্গে আমার প্রথম আলাপ, এবং আমাকে সবাই মানে ওয়ার্ন করে দিয়েছিল যে স্যার আপনার আগে যিনি ছিলেন তিনি শো ছেড়ে উঠে গেলেন। তখন আমি তোমাকে চিনি না, তারপরে আমার আলাপ হলো। কিন্তু আমি অ্যাডমিট করবো একটা জিনিস, নিশ্চয়ই মানে রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড যে তোমার যে ডেপথ অফ নলেজ তুমি ওখানে দেখিয়েছিলে। আমার মনে হয়েছিল যে একটা শো শুধুমাত্র কিছু প্রশ্ন কিছু উত্তরের ওপরে থাকে, কিন্তু তার জন্য যে হোস্ট তাকে যে কতটা রিসার্চ ওয়ার্ক পড়াশুনো করে আসতে হয় সেদিনকে আমি বুঝেছিলাম। এটা আমি একটুখানি ক্ল্যারিফাই করে দিই, আমার নলেজ সত্যিই নেই। বেসিক্যালি আমাদের রেডিওতে তখন একটা জিনিস শেখানো হতো, সেটা হচ্ছে রিসার্চ। একদম তাই। একটা মানুষের পক্ষে প্রত্যেকটা ফিল্ড জানা পসিবল নয়, কিন্তু যখন তুমি একজন প্রেজেন্টার হিসাবে ওই টপিকটাকে ডিল করছো, ডু এনাফ রিসার্চ। কিছুটা অন্তত নলেজ থাকে এবং তাতে ইন্টারাকশনটা বেটার হবে। ঠিক, বেসিক প্রশ্ন দিয়ে আমি শুরু করি যে ছেলেদের ব্লাডারে এমন কি থাকে যে তাদেরকে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়তে হয়, কিন্তু মেয়েরা অনেকক্ষণ কন্ট্রোল করতে পারে? একদম, এটা খুব একটা পার্টিনেন্ট কোয়েশ্চেন। এটা দেখা গেছে যে অ্যাডাল্ট, বেসিক্যালি আমরা যখন এই ছেলে মেয়ে কথা বলছি, দুটো হতে পারে, একটা পিডিয়াট্রিক এজ গ্রুপ মানে শিশু বা অ্যাডোলেসেন্স, এরকম 18 বছরের তলাতে এরমভাবে ধরি আমরা, আর একটা হচ্ছে অ্যাডাল্ট। তো ইউরোলজি বলতে আমরা কিন্তু অ্যাডাল্ট ডিজিজ এবং তার ট্রিটমেন্ট এগুলো নিয়ে আলোচনা করবো মানে প্রাথমিকভাবে আর কি। তো অ্যাডাল্ট মহিলাদের ব্লাডার ক্যাপাসিটি বেশি, ফলে নর্মাল ধরে নিচ্ছি, যদি অসুস্থ না থাকে বা কোনো অসুখ না থাকে তাহলে তার ক্যাপাসিটি বেশি, এবং সেটা কিছুটা কি বলবো সাইকো সোশ্যাল, এবং আমাদের নর্মালাইজও করা হয়েছে সেভাবে। আমরা সেভাবে ওটাই বলছি, সাইকো সোশ্যাল মানে ছোট থেকে তাকে ট্রেন করা হয়েছে বা বোঝানো হয়েছে বা দেখেছে একটা মেয়ে যে আমি যেখানে সেখানে টয়লেট যেতে পারি না, কাইন্ড অফ ট্যাবু বলা যেতে পারে। এবং আমাদের দেশে মানে এখন হয়তো সুলভ শৌচালয় কিছু কিছু এসেছে, কিন্তু আগে সেরকম ছিল না। ইভেন এখনও একটা অফিসেও যদি কেউ কাজ করে তাহলে সেখানে সে হয়তো একটা অ্যাক্সেস পেতে পারে টয়লেটের, কিন্তু বাইরে যেখানে কাজ করছি রাস্তাঘাটে সেখানে কিন্তু অ্যাভেলেবল নয়। তো সেই মেয়েটা কিন্তু তার মনে মনে ঢুকছে। অনেকে আমি দেখেছি, মানে ইভেন আমার বাড়ির লোক থেকে শুরু করে পেশেন্টের থেকে, সকালবেলা বাড়ি থেকে করে গেল, সারাদিন সে হয়তো 6 ঘন্টা 7 ঘন্টা পরে বাড়ি ফিরে এসে তারপরে সে আবার ইউরিন করছে বাড়িতে। বাইরে অ্যাক্সেসিবল নয়, বা অ্যাক্সেসিবল হলেও মনের মধ্যে হয়তো একটা ঘুরছে যে না আমি বাইরে যাবো না, করবো।
ওয়ারেস ছেলেদের ক্ষেত্রে ওই ইনহিবিশনটা কিন্তু নেই। আর ফিজিওলজিক্যালিও ছেলেদের ব্লাডার ফাংশনাল ব্লাডার ক্যাপাসিটি আমরা বলি যে কতটা নর্মালি ধরে রাখা, যেটা বলছিলাম যে ফাংশনাল ব্লাডার ক্যাপাসিটি মানে অ্যাকচুয়াল ব্লাডার ক্যাপাসিটি একটা হতে পারে, সেটা একটু টেকনিক্যাল টার্ম, কিন্তু ফাংশনাল ব্লাডার ক্যাপাসিটি আমরা এই যে প্রশ্নটা করলে তুমি যে কতক্ষণ আমরা চেপে রাখতে পারি, ছেলেদের ক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে যে ওই যেটা বললাম যে মেন্টাল ইনহিবিশনটাও নেই, আমার মানে টয়লেট পেয়েছে আমি চলে গেলাম, জায়গা আছে, না হলে ফাঁকা জায়গায় বনে বাজারে রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি থামিয়ে আমরা যেতে পারি, ওই মানে সোশ্যাল ইনহিবিশনটাও ছেলেদের মধ্যে কম এবং ফিজিওলজিক্যালি ক্যাপাসিটিটাও কম। আর একটা ব্যাপার হচ্ছে ছোটবেলা থেকে সামাজিকভাবে আমাদের শেখানো হয়েছে যে ছোট বাইরে, তো আমরা বাইরেই যাবো, বাইরে ছোট বাইরে বড় বাইরে, টয়লেটকে ছোট বাইরে বলে যেহেতু বলা হয়েছে, তো আমি কেন ভেতরে করব? এই যে চেপে রাখা, বললে যদি অনেকক্ষণ ধরে যে চেপে রাখে কেউ, মানে পেচ্ছাপ করছে না, পেচ্ছাপ পেয়েছে করছে না, কি অসুবিধা হতে পারে? দেখুন এটা দুটো জিনিস, একটা হচ্ছে যে আমি যদি একটু টেকনিক্যালি বলি, একটা হচ্ছে না ফার্স্ট ডিজায়ার বলি আমরা, মানে মোটামুটি আমাদের মূত্রথলির ক্যাপাসিটি যেটা বললাম টোটাল ক্যাপাসিটি অনেকটাই হতে পারে, 700-800, অনেক সময় আমরা দেখেছি যে হয়তো 1000 ml হতে পারে, চেপে আছে আমি যে এনগেজ হয়ে রয়েছে কোনো একটা কাজে, আমি যেতে পারছি না, কিন্তু সেটা একটুখানি 2-3টে ভাগে হয়, মানে ওই ফিলিংটা যখন ব্লাডারটা ফুল হতে থাকে ইউরিন দিয়ে তখন 2-3টে ভাগে হয়। প্রথমটাকে বলা হয় যে ফার্স্ট সেন্সেশন, মোটামুটি 100 থেকে 150 ml ইউরিন জমা পড়লে না একটা সেন্সেশন তৈরি হয় যে আমার একটা মানে একটা ফিলিংস হচ্ছে, না আমাকে যেতে হবে একবার। ইউজুয়ালি আমরা তখন যদি কোনো কাজে এনগেজ থাকি তখন কিন্তু ওটা আবার সাবসাইড করে যায়, ওই সেন্সেশনটা চলে আমরা ভুলে যাই। আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি, আমার খুব জোর পেয়েছে, আমি কোথাও কিছু না পেয়ে আমি অনেকক্ষণ ধরে একটু মাইন্ডটাকে ডাইভার্ট করেছি, আমার ওটা চলে গেল। ঠিক যখন বাথরুম থেকে আমি ধরে নিন 50 মিটার দূরে এত জোরে পেলেও মনে হলো প্যান্টেই হয়ে যাবে এখন। ঠিক ওইটাই হয় যে ওই প্রথম সেন্সেশনটা 100-150 ml হলো, তারপরে ও ব্লাডার আবার কাইন্ড অফ ঘুমিয়ে পড়লো বা ওই সেন্সেশনটা চলে যায়, আবার ধরুন 450-500 যখন গেল, মোটামুটি এটা একটা ফাংশনাল ব্লাডার ক্যাপাসিটি বলি ছেলেদের ক্ষেত্রে, 450-500 কি এরকম 300 হতে পারে এটা, তো সেখানে গেল তখন গিয়ে একটা স্ট্রং ডিজায়ার তৈরি হয়। এইবারে তখন সেটাকে যদি আমরা চেপে রাখি সেটা কিন্তু কোনো ক্ষেত্রে প্রবলেম করতে পারে। তো ইউজুয়ালি ইয়াং বয়সে এই প্রবলেমগুলো খুব একটা ধরা পড়ে না, মানে এরম নয় যে আমি ছোটোবেলায় অনেকদিন চেপে রাখতাম বলে বড় বয়সে গিয়ে প্রবলেম হলো, এটা সাধারণ একটা মিথ, এটা খুব ঠোস মানে প্রমাণ আছে এরকম নয়। কিন্তু একটু বয়সে যখন অন্যান্য প্রবলেমগুলো ছেলেদের ধরুন প্রস্টেটের প্রবলেম বা ব্লাডারের ইনহেরেন্ট কিছু প্রবলেম থাকে একটা বয়স সার্টেন বয়সে পরে আসতে পারে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, তখন যদি চেপে রাখে তখন কিন্তু এগুলো খুব ডেঞ্জারাস একটা দিকে যেতে পারে। সেগুলো আমরা পরে আলোচনায় গ্র্যাজুয়ালি আসবো কী ধরনের হতে পারে। কিন্তু ওভার আমরা যদি মানে ধরুন একটা ইয়াং কেউ একটা কাজে ব্যস্ত রয়েছে, ধরুন ও একটা শুটিং করছে, তো বা আপনি একটা অপারেশনের জায়গাতে রয়েছেন বা কিছু করছেন 4-5 ঘন্টায়, তো হতেই পারে লম্বা অপারেশনের সময় বা লং জার্নির ক্ষেত্রে অনেক সময় জার্নির ক্ষেত্রে শক্তিগড় যতক্ষণ না আসবে ততক্ষণ আমাকে চেপে রাখতে হবে। আমি গল্প বলি, সেটা হচ্ছে ওই যে ব্যাঙ্গালোরের যে ট্রাফিক জ্যাম সেটা তো সাংঘাতিক। কিছুদিন আগেই আমার বন্ধু তিনি বলল পরিষ্কার যে সে এরকম মানে আটকে গেছিল ট্রাফিক জ্যামে, তো তার এত জোরে তার মানে পেচ্ছাপ পেয়েছিল যে দরজা খোলারও জায়গা ছিল না এত, সে ওই গাড়িতে বসেই তার পুরো সে করে ফেলেছে, মানে এইরকম অবস্থা দাঁড়িয়েছে। তো এটা তো ঠিক আছে, মানে হেলথ ওয়াইজ আমি বলতে পারি বেশ করেছে এবং ঠিকই করেছে। এক্স্যাক্টলি তার কিছু করারও ছিল একদম আর অপশন থাকলে কেন সে গাড়িতে করবে? ঠিকই তাই, নিজের গাড়িতে এবার একটা সহজ প্রশ্ন করি আপনাকে, সবার জন্য বলুন যে এই যে জল খেলে আমাদের হিসি হয়, এই যে পুরো প্রসেসটা, এই পাইপলাইনের একটু অ্যানাটমিটা যদি একটু সহজে বুঝিয়ে বলেন। মানে ইউরোলজি বলতে কি বোঝায়, Exactly. কোনখানে থাকি? ইউরোলজি আমাদের শুরু হয় খুব ছোট একটা মানে অর্গান বলবো না, ছোট একটা সিস্টেম। তো এই ব্লাড আমরা জল খেলাম, জলটা অ্যাবজর্পশন হলো ব্লাডে খাদ্য নালী থেকে, তারপরে সেটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ইউরিন তৈরি হচ্ছে কিডনিতে গিয়ে, ঠিক আছে? এই প্রক্রিয়াটা ঠিক ইউরোলজির মধ্যে আসে না, মানে ইউরিন তৈরি হওয়াটা র্যাদার নেফ্রোলজির মধ্যে আসে। ওকে, আচ্ছা, তো নেফ্রোলজি হচ্ছে কিডনির এই যে প্রক্রিয়াটা বললাম, এটার মেডিকেল পার্টটা নেফ্রোলজি। ইউরোলজি যদিও নামটা কার্ডিওলজি, নেফ্রোলজি, এরম ফিজিওলজি এরম ধরনের মেডিকেল শুনতে, কিন্তু ইউরোলজি কিন্তু মানে আদ্যন্ত একটা সার্জিক্যাল ফিল্ড। মানে এই যে আমরা কার্ডিওথোরাসিক সার্জন, কার্ডিওলজিস্ট, পালমোলজিস্ট, মানে কার্ডিওথোরাসিক সার্জন, নিউরোলজিস্ট, নিউরোসার্জন, এই যে
লজিগুলো ইউজুয়ালি মেডিকেল লাইনের সঙ্গে ট্যাগ করা থাকে, অর্থাৎ মেডিসিন মেডিসিনের রিলেটেড। কিন্তু আনফর্চুনেটলি আমাদেরটা ইউরো সার্জন আমরা কমনলি বলি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ডিগ্রিটা বা আমাদের সাবজেক্টের নাম হচ্ছে ইউরোলজি। ফলে আমি একজন ইউরোলজিস্ট। শুনতে মেডিকেল মনে হলো, আদ্যন্ত সার্জারি, মানে আমার ব্যাকগ্রাউন্ড আমার জেনারেল সার্জারি, সেখান থেকে তারপরে আমি স্পেশালাইজেশন করেছি ইউরোলজিতে। ওকে, যাই হোক, তো ওই ইউরিন তৈরি হওয়ারটা আমাদের সাবজেক্ট নয়, নেফ্রোলজির মধ্যে পড়ে। ইউরিনটা প্রোডাকশন হওয়ার পরে যে পাথ দিয়ে যাচ্ছে, প্রথমে হচ্ছে কিডনি, দুদিকে দুটো কিডনি, তারপরে দুটো পাইপ, সেগুলোকে বলে ইউরেটার। সেই পাইপ থেকে ইউরিনটা এসে জমা হচ্ছে মূত্রথলি বা ইউরিনারি ব্লাডারে, তারপরে ইউরিনারি প্যাসেজ বা ইউরেথ্রা। এটা পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই। আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলি আমরা। এটা কিডনির ওপরে দুটো গ্ল্যান্ড থাকে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোনাল বিভিন্ন ধরনের গ্ল্যান্ড একটা, সেই দুটো ইউরোলজির মধ্যে পড়ে। পুরুষের ক্ষেত্রে এক্সট্রা কী রয়েছে না, মূত্রথলি এবং ইউরিনারি প্যাসেজ বা ইউরেথ্রার জাংশানে কলারের মতন একটা প্রস্টেট থাকে। প্রস্টেটটা বেসিক্যালি, এটা যদি মানে ধরি আমার আঙুলটা ইউরিনারি প্যাসেজ বা ইউরেথ্রা, ঠিক এরমভাবে কলারের মতন মানে ব্লাডার নেক, মানে মূত্রথলি আর ইউরেথ্রার জাংশনটাতে প্রস্টেটটা থাকেই হবে। তো এই প্রস্টেটটা একটা মেজর পার্ট অফ ইউরিনারি প্রবলেমস বা ডিজিজ, সেটাও ইউরোলজির মধ্যে পড়ে। এছাড়া এক্সটার্নাল জেনিটাল অর্গানগুলো, যেগুলো পুরুষের ক্ষেত্রে পেনিস, টেস্টিকল এবং তাদের রিলেটেড ডিজিজগুলো ইউরোলজির মধ্যে পড়ে। ইউরোলজির একটা পার্ট হচ্ছে ইউরোগাইনেকোলজি। তো ফলে ফিমেল ইউরেথ্রা এবং টু সাম এক্সটেন্ট কোনো ক্ষেত্রে কিছু ভেজাইনাল ডিজিজও ইউরোগাইনেকোলজির মধ্যে চলে আসে এবং আলটিমেটলি তাহলে ইউরোলজির মধ্যে পড়লো। যদিও ফিমেল জেনিটালসে প্রাইমারিলি ট্রিটমেন্টটা হচ্ছে গাইনেকোলজিস্টের আন্ডারে পড়ে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের জায়গা। তো দেহের ছাঁকনির, কিডনির কি অসুখ আপনারা ট্রিট করেন? ছাঁকনির অসুখ যদি বলি, তাহলে আবার সেই ওখানে চলে গেলাম যে ইউরিনারি মানে ইউরিন প্রোডাকশন বা তার রিলেটেড প্রবলেম, এগুলো নেফ্রোলজি। ফলে কিডনি ফেলিওর যদি আমরা বলি, তাহলে কিন্তু সেটা নেফ্রোলজিস্টের কাছে যাচ্ছে। বেসিক্যালি কিডনির দুটো অংশ থাকে, একটা ইউরিন প্রোডাকশন করে আর একটা ইউরিন ক্যারি করে। তো ক্যারি করার পার্টটাকে আমরা বলি পেলভিক এলিশিয়াল সিস্টেম। সেইটার কন্টিনিউশন হচ্ছে ইউরিনারি পাইপ বা ইউরেটার, এবং তারই কন্টিনিউশন মূত্রথলি বা এগুলো, তো রিজার্ভারের কাজ করছে। তো এই পেলভিক এলিশিয়াল সিস্টেমে ইউরিনটা প্রোডাকশন মানে ইউরিনটা তৈরি হলো, ওখানে জমা হলো, সেখান থেকে নিচে নামছে। এইখানের যা রোগ, তার থেকে সব থেকে ওপরে থেকে আমরা যদি প্রথম থেকে ধরি, অ্যাড্রিনাল বললাম, অ্যাড্রিনালের সমস্ত টিউমার ইউরোলজির মধ্যে পড়ে। কিছু টিউমার ফাংশনাল হয়, মানে তারা বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল হরমোন প্রডিউস করে। কিছু জিনিস মানে ওরকম অ্যাবনর্মাল কিছু প্রডিউস করে না, কিন্তু জাস্ট একটা টিউমার, সেটা ক্যান্সার হতে পারে, নন ক্যান্সারও হতে পারে, সেগুলো ইউরোলজি পার্ট। নেক্সট যেটা বললাম, কিডনির ভেতরে ইউরিন প্রোডাকশনের জায়গা পেলভিক এলিশিয়াল সিস্টেমে প্রথম যদি আমরা কিছু ভাবি, সেটা হচ্ছে স্টোন। তার কারণ স্টোনটা ওইখানেই তৈরি হয়, অন্য কোনো অংশে স্টোন তৈরি হয় না। অন্য কোনো অংশে স্টোন ওখান থেকে তৈরি হয়ে এসে বড় হতে পারে, ধরুন মূত্রথলি স্টোন হয়, কিন্তু সে মূত্রথলিতে ইউজুয়ালি তৈরি হয় না তা বলবো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় না। বেশিরভাগ ক্ষেত্রে স্টোনগুলো ড্রপ ডাউন, মানে ওপরে কিডনি থেকে স্টোন তৈরি হয়েছে, সে মূত্রথলিতে এসেছে, এবারে বেরোতে পারেনি কোনো কারণে, সে বড় হয়েছে। তো ফলে স্টোন ওইখানেই তৈরি হয়, বা ইউরিনারি প্যাসেজে বা ইউরেটারে আটকে গেছে, সেখানে বড় হয়েছে, হতে পারে কিডনিতে বড় হয়েছে, কিন্তু তৈরি মোস্টলি কিডনিতেই হয়। এছাড়া আর একটা জিনিস হচ্ছে টিউমার। দু ধরনের টিউমার হয়। প্রাইমারিলি আমরা সবচেয়ে কমনলি যেটা পাই, সেটাকে বলি আমরা রেনাল সেল ক্যান্সার। সেটা এই যে ইউরিন প্রোডাকশনের যে পার্টটা কিডনির, সেইখানে তৈরি হয়, উইচ ইজ মোর কমন। আর পেলভিক এলিশিয়াল যে বহন করার জায়গাতে, সেখানে এক ধরনের টিউমার তৈরি হয়, সেটা রেনাল সেল ক্যান্সারের থেকে কম্পারেটিভলি লেস কমন। সেটাকে ট্রানজিশনাল সেল ক্যান্সার বলা হয়। মানে এই যে লাইনিংটা, এই লাইনটা খুব ইউনিক লাইনিং। তার কারণ হচ্ছে, এবং ওই লাইনিংটা যে শুরু হচ্ছে ওইখান থেকে, সেটা কন্টিনিউয়াসলি একদম মানে ইউরিনারি প্যাসেজ বা ইউরেথ্রার মুখ পর্যন্ত একই লাইনিং। কারণ এই লাইনটা এতটাই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট হতে হবে, আচ্ছা, এবং এই ইউরিনের মধ্যে প্রচুর কেমিক্যালস থাকে, যেগুলো বর্জ্য পদার্থ, সেগুলো যদি চামড়ায় লাগে, চামড়া ক্ষয়ে যাবে কিন্তু। ফলে ওই লাইনিংটা এমন একটা রেজিস্ট্যান্ট যে এই কেমিক্যাল যে মেটেরিয়ালগুলো রয়েছে, সেগুলো ক্ষতি করবে না। ঠিক আছে, অনেকটা ওয়াটার মানে ওয়াটার প্রুফের মতন একটা। তো এই দুটো কিডনিতে যে ওপর থেকে শুরু করি, তাহলে এই দুটো জিনিস, টিউমার দু ধরনের, স্টোন। এরপরে যদি আমরা পাইপ দিয়ে নামি, তো এই যেহেতু লাইনিংটা একই, সেই জন্য এই প্রত্যেকটা জায়গাতে, ইউরেটারে,
ইউরিনারি ব্লাডারে এবং ইউরেথ্রাতে এই ট্রানজিশনাল সেল ক্যান্সার কিন্তু হতে পারে। এছাড়া অন্য টিউমারও তো আছেই, আমার মনে হয় টিউমারগুলোর কথা আমরা একটু স্বতন্ত্রভাবে আলাদা করে বলবো। তো এই স্টোন টিউমার যদি আমরা ধরি, আর হচ্ছে প্রস্টেটিক এনলার্জমেন্ট আর স্টোন, এই দুটো হচ্ছে ইউরোলজিতে সবথেকে কমন প্রবলেম। আর যদি ইনফেকশন ধরি, ইনফেকশন তো যে কোনো হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আচ্ছা, কিডনি স্টোন খুব কমন, সার্জারি কি এর একমাত্র অপশন? না, একদমই তা নয়। আর কি ভাবে এটাকে রিমুভ করা? প্রথম কথা হচ্ছে সব স্টোনকে ট্রিটমেন্ট করতে হয় কিনা সেটাই ঠিক নয়। তার কারণ হচ্ছে স্টোন ব্যাপারটা কিরম, আমরা জানি যে চিনি আর মিছরি, ঠিক আছে, বা চিনির সিরাপ আর মিছরি, ব্যাপারটা ওই রকম। স্টোনটা হচ্ছে মিছরির দানার মতন, আর সিরাপটা কীরকম না, আমরা প্রত্যেকেই কিন্তু ওই কম্পোনেন্টগুলো যেটা বললাম যে প্রচুর কম্পোনেন্ট, বর্জ্য পদার্থ, কেমিক্যাল, এগুলো কিন্তু বেরোচ্ছে ইউরিনে, এবং বের করাটাই কাজ ইউরিনের। কারোর ক্ষেত্রে বডির কিছু মেকানিজমের জন্য, কোনো হরমোনাল ইমব্যালেন্স বা কোনো এনজাইমেটিক ডেফিসিয়েন্সি বা ইমব্যালেন্সের কারণে ওইটা ধারণ করার ক্ষমতা, মানে ওই সলিউশনটাতে ক্রিস্টালগুলোকে ধারণ করার ক্ষমতাটা কমে যায়। ক্রিস্টাল ডিপোজিট করলে সেটা স্টোন, ঠিক আছে। তো ছোট যদি স্টোন হয় সে কিন্তু বেরিয়ে যাবে। স্টোন যদি বড় হয় একটা সার্টেন সার্টেন সাইজের পরে, তখন সেটা স্টোন বলে আমরা ডিটেক্ট করতে পারি। তো ইউজুয়ালি 4 মিলিমিটার পর্যন্ত স্টোনকে আমরা খুব একটা ঘাঁটাই না, মানে ট্রিটমেন্টই করার দরকার পড়ে না। তার কারণ আমরা এক্সপেক্ট করি যে ওই সাইজের স্টোন বেরিয়ে যাবে ইউরিনের সঙ্গে, তাকে আলাদা করে কিছু বডিকে হেল্প দিতে হবে না, বডি নিজে বার করে দেবে। তার থেকে যদি বড় হয়, অথবা যদি ছোট স্টোনও প্রবলেম করে, ব্যথা হচ্ছে বা ইনফেকশন হচ্ছে, কোথাও ব্লক করছে, তখন সেটাকে ট্রিট করতে হয়। যদি খুব ফ্রিকুয়েন্টলি আমার স্টোন ফর্ম করে, এরকম অনেক পেশেন্ট আছে, একদম তাই। তা কি করে আমি এটা আটকাতে পারি? ঠিক, মানে আমরা এটাকে বলি যে রেকারেন্ট স্টোন ফর্মার। খুব পার্টিনেন্ট এবং খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। মানে আমি এরকম অনেক পেশেন্টকে জানি যারা খুব ফ্রিকোয়েন্টলি, মানে বছরে হয়তো 2-3 বার তাকে অপারেশন করতে হয়েছে, এক বছরে হয়তো ওভার স্প্যান অফ 3-4 ইয়ার্স হয়তো 6-7 বার তার অপারেশন হয়ে গেছে, বিভিন্ন রকমের আর কি, বা ট্রিটমেন্ট হয়েছে। তো দেখা যাচ্ছে যে যাদের একবার স্টোন ফর্ম করেছে, তাদের স্টোন হবার প্রবণতা যার একবারও হয়নি তার থেকে অনেকটা বেশি। তার কারণ হচ্ছে প্রবলেমটা তো একবার স্টোন ফর্মেশনটা নয়, তার তো প্রবলেমটা অন্য জায়গাতে, কোনো একটা এনজাইমেটিক ডেফিসিয়েন্সি বা হরমোনাল কিছু ইমব্যালেন্স কিছু একটা আছে যেটা করেছে। তো ওই প্রবলেমটাকে তো আমরা ডিল করছি না, অপারেশন করতে স্টোনটাকে রিমুভ করে দিলাম, সে যে উপাতেই করলাম না কেন, বা মেডিসিন দিয়ে বেরিয়ে গেল, কিন্তু অ্যাকচুয়াল যে প্রবলেমের জন্য স্টোনটা ফর্ম হচ্ছে সেটাকে তো আমরা ট্রিট করতে পারছি না। একদম তাই। তো সেই জন্য কিছু প্যানেল অফ ইনভেস্টিগেশন আছে, আমরা মেটাবলিক ওয়ার্কআপ বলি। 24 ঘন্টা ইউরিন ধরে রাখা হয়, তার কিছু টেস্ট করা হয়, এবং ব্লাডের কিছু টেস্ট করা হয়। আনফর্চুনেটলি আমরা যদি ধরে নিই রাফলি, যদি 100টা কজ হয়তো আছে স্টোন ফর্মেশনের, তার মধ্যে গোটা 10 আমরা ডিটেক্টেবল কজ, তার মধ্যে ট্রিটেবল হচ্ছে হয়তো 2টো। তো বেশিরভাগটা অজানা, এবং যেগুলো জানলাম তার মধ্যেও বেশিরভাগকে আমরা ট্রিট করতে পারবো না, তার ট্রিটমেন্ট আমরা জানি না। তো সবচেয়ে সহজ উপায় যেটা আমরা বলি যে আপনাকে, মানে বলা হয় যে মানে ইউরিন ভলিউমটা যদি বেশি থাকে তাহলে ওইটা ধুয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, যখন সে ছোটো আকারে থাকছে ওই ক্রিস্টাল ফর্মেশনটা হবে না। তো সেই জন্য দেখা গেছে যে মোটামুটি যদি একজন মানুষের ইউরিন আউটপুট 2 লিটার হয়, এবার আমরা তো কেউ আর ইউরিন মাপতে পারছি না যে সারাদিন আমি কতটা ইউরিন করছি, তো মোটামুটি 3 লিটার যদি জল খাওয়া হয় আমাদের মতন গরম দেশে, ধরে নেওয়া যায় 2 লিটার ইউরিন হবে, কারণ খাবারের, মানে সলিড খাবারের সঙ্গে কিছু জল তৈরি হয় শরীর থেকে। তো 3 লিটার থেকে 3.5 লিটার যদি জল খায় একটা সুস্থ মানুষ, যাদের ওয়াটার রেস্ট্রিকশন নেই আলাদাভাবে কোনো কারণে, তাহলে তার স্টোন ফর্মেশনের চান্সটা কমে যায়। এছাড়া স্পেসিফিক কিছু জিনিস থাকে, যেমন কারো যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে, তার একটা স্টোন হয়, তার কিছু ওষুধ আছে, সেটা ওষুধ খেয়ে কমতে পারে। ইউরিনের ওই অ্যালকালাইজার কিছু হয়, খুব কমনলি ইউজ করা অ্যালকাসল, ইউরিলাইজার, তাদের ক্ষেত্রে এটা কিন্তু উপকারী। কত রকমের কিডনি স্টোন পান আপনারা? মোস্টলি যেটা কমনলি পাই সেটাতে কোনো না কোনো অক্সালেট ক্রিস্টাল থাকে, কারণ অক্সালেট ক্রিস্টালগুলো আবার অন্য কারোর সঙ্গে মিশেও থাকতে, মানে 2-3টে ধরনের কম্পোনেন্ট একসঙ্গে মিশে করছে, কিন্তু অক্সালেট যেটা কম্পোনেন্টটা সেটা সবচেয়ে কমন। এছাড়া ইউরেট থাকে, সিস্টিন থাকে, এগুলো কম্পারেটিভলি লেস কমন। আর অক্সালেট ক্রিস্টালের হচ্ছে খুব শক্ত হয়, ডাইহাইড্রেট বা মনোহাইড্রেট 2 ধরনের হয়, মনোহাইড্রেট ভীষণ শক্ত হয়। তো ওইগুলোকে চট করে এইগুলোর জন্য, মানে যদি সাইজে একটু বড় হয় তখন লেজার অপারেশন করাটা বেটার, তখন অন্য
কমে না। মানে একটা থেরাপি আছে, শক থেরাপি, যেটা কয়েক বছর আগে খুব খুব ইয়ে হয়েছিল, মানে পপুলার হয়েছিল। মানে সাউন্ড ওয়েভে, সনিক ওয়েভ দিয়ে স্টোনটাকে ভেঙে দেওয়া। তো সেটা খুব মানে পপুলার হয়েছিল। গ্র্যাজুয়ালি এখন বিভিন্ন কারণে সেটা একটুখানি পপুলারিটি হারিয়েছে, বা অন্য আরও মোর এফেক্টিভ ট্রিটমেন্ট আমরা পেয়েছি বলে। তো এই মানে ক্যালসিয়াম অক্সালেটগুলো, স্টোনগুলো কিন্তু ভাঙতে একটু ডিফিকাল্ট, ওরা এত হার্ড হয়, বা সিস্টিন, এগুলো ভাঙতে অসুবিধে। অনেক সময় এই যে কিডনি স্টোন আপনারা যে সার্জারি করেন, এই সার্জারি করার পর আপনারা স্টেন্ট লাগিয়ে দেন, ঠিক। তো এটা কেন দেন? দুটো কারণে। একটা হচ্ছে যে আমরা এই যে অপারেশনগুলো হয় মোস্টলি ন্যাচারাল অরিফিস দিয়ে, মানে এখন যে যত স্টোনের অপারেশন করা হয় বেশিরভাগ ক্ষেত্রে সেটা আমরা বাইরে কোথাও কাটাছেঁড়া করি না। আগে তাও একটা অপারেশন, আগে বলবো না, এখনও করা হয় কোনো কোনো ক্ষেত্রে, PCNL, পারকিউটিনিয়াস নেফ্রোলিথোটমি। কী করা হয় না, এই পিছন থেকে পাঁজরের তলায় কিডনিতে ডাইরেক্টলি আমরা ফুটো করে ওখানে ঢুকি, সেইখানে গিয়ে কিডনির ভেতরে স্টোনটাকে যে কোনো লেজার দিয়ে হতে পারে, বা এমনি নিউম্যাটিক প্রেশার দিয়ে স্টোনটাকে ভাঙা হলো এবং ওই গুঁড়োগুলো সব বের করে দেওয়া হলো। তারপরে একটা দিয়ে দেওয়া হলো স্টেন্ট। এটা ছাড়া এখন যত রকমের করা হচ্ছে, তার মধ্যে ইউরেটারোস্কোপি বা রেট্রোগ্রেড রেনাল সার্জারি বলে একটা RIRS খুব পপুলার এখন, ফ্লেক্সিবল, মানে ওই যে যন্ত্রটা সেটাকেই আমরা মানে বাঁকাতে পারি টিপটা, ফলে আমরা যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারি। কিডনির ভেতরটা না, মানে সোজা স্ট্রেট নয়, অনেকটা আমার হাতের মতন। এটা যদি আমি ইউরিনারি পাইপ বলি, উপরে গিয়ে এটাকে আপার ক্যালিক্স, মিডল ক্যালিক্স, লোয়ার ক্যালিক্স, তো ঠিক এরকম ধরনের থাকে। এবার আমার ইনস্ট্রুমেন্ট এখান দিয়ে যাচ্ছে, এখানে হলে সোজা ইনস্ট্রুমেন্ট কাজ করবে, কিন্তু যদি এখানে হয় আমাকে বাঁকাতে হবে, তবে করবো। তো এই ইনস্ট্রুমেন্টটা এখন খুব পপুলার। আমরা বলি কমনলি RIRS বলা হয় ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে। তো এই ক্ষেত্রে স্টেন্টের দুটো রোল। একটা হচ্ছে যে আমরা যে গুঁড়ো করে দিলাম, সবকটাকে তো বার করতে পারলাম না ফ্র্যাগমেন্ট, এবারে ওইগুলো যখন বেরোবে, যদি তার ভলিউমটা বেশি হয়, অনেক সময় প্যাসেজটাকে ব্লক করে দিতে পারে। সেটাকে আমরা স্টেনস্টাসে বলে একটা টার্মিনোলজি ইউজ করা হয়। তো যাতে ওটা ব্লক না হয়, আমরা যদি একটা পাইপটা, ওটা তো একটা পাইপ, তো পাইপের ভেতরে একটা পাইপ দিয়ে দিলাম, ফলে কোথাও না কোথাও দিয়ে ইউরিনটা ড্রেন হতে থাকবে আনঅবস্ট্রাক্টেড ওয়েতে। সেটা খুব একটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে যে এই যে ইনস্ট্রুমেন্টেশন হচ্ছে একটা শরীরের অঙ্গের মধ্যে, তার তো কিছু ট্রমা হচ্ছে। নর্মালি আমাদের গায়ে আঘাত লাগলে কি হয়, ফুলে যায়। তো ওই ইউরেটারটাও আঘাত পেয়ে না ফুলে যেতে পারে, আমরা বলি টিস্যু ইডিমা। ওটা যদি হয়, পাইপটা বন্ধ হয়ে যেতে পারে। সেটার জন্য অনেক সময়তে দিয়ে দেওয়া হয়, তবে সবাইকার ক্ষেত্রে দেওয়া হয় না। যদি আমরা দেখি না খুব ক্লিন আছে, আমার ফ্র্যাগমেন্টেরও ভয় নেই, আর ট্রমা কিছু সেরকম হয়নি, তখন আমরা ছেড়ে দিই, লাগে না স্টেন্ট। কম জল খেলে ভবিষ্যতে ইউরোলজিক্যালি কী কী প্রবলেম হতে পারে একজন মানুষের? এটা আবার একদম ওরকমভাবে মানে জেনারেলাইজ করা যায় না। তার কারণ হচ্ছে এক একটা মানুষের জলের পরিমাণ, মানে প্রয়োজনীয়তা এক এক রকমের হয়। মানে কারোর হ্যাবিট থাকতে পারে যে বেশি জল খায়, ওটা আবার মানে কিডনির ওপর প্রচুর চাপ পড়ে, মানে প্রচুর জল খেলে। সবসময় তা না। এখন যদি কেউ মানে কিডনি পেশেন্ট 8-9 লিটার জল খায়, বা তার হার্টের প্রবলেম থাকে, বা মানে তার ওয়াটার রেস্ট্রিকশন দরকার, সেরকম বেশ কিছু মেডিকেল সমস্যা আছে যেগুলোতে তাকে জল বেশি খাওয়া যাবে না। সেগুলোকে আমরা আলোচনা করছি না, আমরা নর্মাল ধরছি। হেলদি একজন পার্সন, তার জল খাওয়ার অভ্যেস বেশি, সে হয়তো 5-6 লিটার জল খেতে অভ্যস্ত। আবার আরেকজন থাকতে পারে সে ছোটো থেকেই জল কম খায়, তার শরীরটা ওভাবে হ্যাবিচুয়েটেড, তো 1.5 লিটার জলে তার হয়ে যায়। তো এইগুলো দুটো মানে এই একটা স্পেকট্রামের দুটো এন্ড, আমরা ওগুলোকে আলোচনা করি। নর্মাল একটা লোকে, হেলদি লোকে, তার যদি জল কম খায়, প্রয়োজনীয় মানে কম, তাহলে তার ইউরিনারি ইনফেকশন হওয়ার একটা চান্স সবচেয়ে বেশি থাকে, যেটা খুব কমনলি আমরা লং ডিস্টেন্স ট্রাভেল করছি এইগুলো ক্ষেত্রে হয়। মহিলাদের খুব কমন এটা, যে ট্রেনে ট্রাভেল করছে বা বাসে ট্রাভেল করছে, যাওয়ার জায়গা নেই, সেই জন্য প্রিকশনারি সে জল কম খাচ্ছে। ওই যেটা বলছিলাম শুরুতে, যে বাড়ি থেকে করে গেলে আবার বাড়ি এসে করবো এরকম, বা উপোস করছে। তো এই জল কম খাওয়ার জন্য তার হয়তো একটা লো গ্রেড ইনফেকশন ছিল, ফ্লেয়ার আপ করে যাবে। অনেকটাই নর্দমায় জল দেওয়ার মতন, জল দিতে থাকলে নর্দমাটা পরিষ্কার থাকবে, জল যদি কম দেওয়া নোংরা জমবে। তো ইউরিনারি ইনফেকশন, ট্র্যাক্ট ইনফেকশন, সেটা খুব কমন জল না খেলে। আর একটা যেটা বললাম স্টোন, যাদের প্রবণতা নেই তাদের স্টোন হবে না, যাদের প্রবণতা আছে তারা জল কম খেলে স্টোন ফর্মেশনের প্রবণতা বেড়ে যাবে। ব্লাডার, ইউরিনারি ব্লাডার, এর কি কি অসুখ হয়? সবচেয়ে কমন যেটা আলোচনা করলাম, যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ব্লাডারে সবচেয়ে কমনলি হয়, এবং মহিলাদের ক্ষেত্রে খুব কমন, যেহেতু মহিলাদের ফিমেল জেনিটাল অর্গান এবং ইউরিনারি প্যাসেজ দুটো খুব ক্লোজলি রিলেটেড, এবং মানে পায়খানার জায়গাটা যেটা অ্যানাস বা রেকটাম বলছি, সেটাও খুব ক্লোজ প্রক্সিমিটিতে রয়েছে, সেই কারণে ইনফেকশন কমন। ইউরিনারি ব্লাডারের আর একটা প্রবলেম মেয়েদের খুব কমন হয়,
পেরিমেনোপজাল বয়সে, এবং আরেকটা সময়তে হয় যে যখন ওই অ্যাডোলেসেন্ট পিরিয়ড, মানে বয়স সন্ধির সময়তে, যেটাকে আমরা বলি ওভার অ্যাক্টিভ ব্লাডার। ওভার অ্যাক্টিভ ব্লাডারটা কী না, এই ক্যাপাসিটির কথা আমরা শুরুতে আলোচনা করছিলাম, ক্যাপাসিটিটা, ফাংশনাল ক্যাপাসিটিটা কম, অল্প ইউরিন ভলিউম জমা হলো ব্লাডারে, তার মনে হচ্ছে আমার পেচ্ছাপ পাচ্ছে, তো সেটাকে আমরা বলি ওভার অ্যাক্টিভ ব্লাডার। এটা মহিলাদের ক্ষেত্রে কমন, পুরুষদের ক্ষেত্রেও কমন একটা বয়সের পরে, মোস্টলি সেকেন্ডারি টু প্রস্টেটিক এনলার্জমেন্ট। তো সেটা আলাদা জিনিস, সেটা অ্যাকচুয়ালি ইউরিনারি ব্লাডারের পার্সে রোগ নয়, ওটার জন্য এটা রিফ্লেক্ট হচ্ছে। আরেকটা হতে পারে নিউরোজেনিক ব্লাডার, সেটার অনেকগুলো কাজ, বেসিক্যালি নার্ভের কানেক্টিভিটি প্রবলেম, সেই জন্য ব্লাডটা চলছে না, তো সেটা হতে পারে টিউমার। এবং ব্লাডার স্টোন, ব্লাডার স্টোন যেটা বললাম যে ইউজুয়ালি ড্রপ ডাউন স্টোনই হয় বড় হয়, তবে অনেক ক্ষেত্রে আউটলেট অবস্ট্রাকশন, ছেলেদের ক্ষেত্রে প্রস্টেট এবং মেয়েদের ক্ষেত্রে পোস্ট মেনোপজাল ইউরেথ্রাল স্ট্রিকচার হয়, মানে ইউরিনারি প্যাসেজটা সরু হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু লং স্ট্যান্ডিং আউটলেট অবস্ট্রাকশন যদি হয়, বা কারোর যদি নার্ভের প্রবলেম থাকে, স্পাইনাল কর্ড ইনজুরি বা স্ট্রোক পেশেন্টের অনেক দিন ধরে রয়েছে, ইউরিনারি স্টেসিস হচ্ছে, সেক্ষেত্রে প্রাইমারি ব্লাডার স্টোনও ডেভেলপ করতে পারে। টিউমারটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেটা বললাম যে ওই টিউমারের একটা স্বতন্ত্র হচ্ছে, আমরা ইউরোলজিতে যতগুলো ক্যান্সার ম্যানেজ করি, ইউরিনারি ব্লাডার সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ এবং ডেঞ্জারাস। কেন না, এই যে বললাম লাইনিংটা এক, ফলে লাইনিংয়ে যদি চেঞ্জ হয়, বিভিন্ন জায়গায় চেঞ্জ হতে পারে, আমরা বলি ফিল্ড চেঞ্জ। অন্যান্য টিউমারগুলো সে যেখানে কিডনি হোক বা প্রস্টেট হোক, একটা পার্টিকুলার যে গোটা অর্গানটাতে ইনভলভ নয়, কোনো একটা পার্টিকুলার জায়গাতে। ব্লাডারের ক্ষেত্রে এই একটা জায়গাও হতে পারে এবং মাল্টিপল জায়গায় হতে পারে, এবং গোটা ইউরিনারি প্যাসেজটা। ফলে আমরা যখন ব্লাডার টিউমারকে সার্ভেলেন্সে রাখি, মানে বা ফলো আপে রাখি একটা সফল ট্রিটমেন্টের পরে, তখন কিন্তু আমাদের শুধু ব্লাডারটাকে ফলো আপে দেখলেই চলে না, গোটা প্যাসেজটাকে ফলো আপে রাখতে হয়। অনেক মানুষের দেখেছি যে একটা ব্যাপার হয় যে আপনি দেখবেন যাই হয়ে যাক, টয়লেট পেলে রাস্তায় করলেও একটা দেয়ালের হিসি করার একটা প্রবণতা থাকে এবং ছবি টবি আঁকে তারা। তো এরম কোনো কি ট্রিটমেন্ট আছে যেটা দিয়ে সে ভালো ছবি আঁকতে পারবে টয়লেট করে? এরকম ফ্লো, মানে ডাক্তারবাবু ছবি আঁকা শেখাবে না, ওটা বন্ধ করবে? না ওই ফ্লোটা এমন আসবে যাতে আমি একটা বড় ক্যানভাস পেইন্ট করে দিতে পারি টয়লেট দিয়ে। একটা মজার কথা বলি, মানে এই প্রফেশনাল জন্য হোক বা এমনি ঘুরে বেড়ানোর জন্য সারা ভারতে বহু জায়গাতে আমি গেছি, এবং আমার পড়াশোনাটা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হয়েছে। কিন্তু এই প্রথম আমি হায়দ্রাবাদে, এই সপ্তাহ দুয়েক আগে একটা অঙ্কোলজি আমাদের মিট ছিল, সেখানে আমি হায়দ্রাবাদে গিয়েছিলাম, প্রবাবলি ট্রাইডেন্ট বলে একটা হোটেলে গেছিলাম। প্রথম দেখলাম যে মেন্স টয়লেটে সেখানে দেওয়াল করা রয়েছে। হ্যাঁ, এটা আমিও এটা দেখেছি। নতুন, মানে এই কনসেপ্টটা আমি নতুন দেখলাম। এটা আমি গুড়গাঁওতে একটা 5 স্টার হোটেলে দেখেছি। এই কনসেপ্টটা ছিল না, এবং আমি দেখলাম যে অনেক ডাক্তারবাবু গিয়ে ছবি তুলছে, যে এরকম জিনিস তারাও দেখেনি। সে ছোটোবেলা স্কুল লাইফের কথা মনে পড়ে গেল, যেখানে সত্যি সত্যি ছবি টবি আঁকা হতো। হ্যাঁ, বা এই যে ফ্লোটা কি করে ঠিক রাখে, ওই ছবিটা আঁকাটা ততক্ষণই সময় যতক্ষণ ফ্লোটা বেশি রয়েছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, খুব এফিশিয়েন্ট হতে হবে, দারুণ। সেটা কিন্তু পুরুষের ক্ষেত্রে গ্র্যাজুয়ালি কমতে থাকে, এবং তার একটা বড় কারণ হচ্ছে প্রস্টেটিক এনলার্জমেন্ট। ব্রহ্মার বরে আমরা প্রতিটা পুরুষ প্রস্টেটটাকে নিয়ে জন্মাই। প্রস্টেটটা একটা সময়ের পরে বড় হবেই হবে, কাউকে একটু আগে জ্বালাতন করবে, কাউকে একটু পরে জ্বালাতন করবে। কারোর জ্বালাতনটা মেডিসিন দিয়ে মিটে যাবে, কারোর সমস্যাটার জন্য অপারেশন লাগবে, কিন্তু একজনও বাঁচবে না, পার পাবে না কেউ। ফলে এই যে প্রস্টেটিক এনলার্জমেন্টটা শুরু হয় মোটামুটি 40 বছরের কাছাকাছি সময় থেকে, গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে 50-এ গিয়ে মোটামুটি আমরা ধরে নিই যে এর পরের প্রস্টেটের প্রবলেম যেগুলো আসছে বা রিলেটেড যেগুলো, সেগুলো এই প্রস্টেটের সাইজ এনলার্জমেন্টের জন্য হচ্ছে। প্রস্টেটের আগে যদি হয় তো আমরা অনেক সময় ধরি প্রস্টেটের ইনফেকশন হতে পারে, যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে তাদের ক্ষেত্রে খুব কমন প্রস্টেটের ইনফেকশন, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। তো ফলে এই যে স্পিডটা স্লো হচ্ছে, তার একটা বড় কারণ হচ্ছে প্রস্টেটিক এনলার্জমেন্ট, যেটা বলছিলাম আমি ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন। কমনলি আমরা অনেকগুলোকে নিয়ে বলি, আলটিমেটলি মানে ব্লাডার যে কম্প্রেস করছে, সেই ইউরিনটা বেরোতে অবস্ট্রাকশন হচ্ছে আউটলেট থেকে। তো এর একটা পুরুষের ক্ষেত্রে বড় একটা মেজর কারণ হচ্ছে প্রস্টেটিক এনলার্জমেন্ট। প্রস্টেট ব্যাপারটা তো আপনি বললেন, খুব ভালো করে বুঝিয়ে দিলেন, কিন্তু প্রস্টেটের ক্যান্সার, এটা নিয়ে মানে মানুষ খুব চিন্তায় থাকে। মানে একটা সার্টেন এজের পরে তো খুব আগে থেকে জানা যাবে কি করে যে আমার প্রস্টেট ক্যান্সার হচ্ছে? একদম, এটা নিয়ে আমি একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড বলি।
2003-04 পর্যন্ত আমরা বেসিক্যালি আনফর্চুনেটলি আমরা যত বই পড়ি না সমস্ত বই হচ্ছে ওয়েস্টার্ন, সমস্ত মানে যদি মানে স্কুল অফ থট ফলো করে ব্রিটিশ বা ইউএস এখন এমন আমেরিকান, ঠিক আছে। তো আমরা ফলে আমাদের নলেজটা যেটা হয় যে কোনো রোগ সম্বন্ধে সেটা কিন্তু প্রাইমারিলি ওয়েস্টার্ন ডেটাবেসের ওপরে, এবং তাদেরগুলো এখন হয়তো ওয়ার্ল্ড লিটারেচার এসে গেছে বা স্টাডি হচ্ছে মাল্টি ন্যাশনাল, কিন্তু আলটিমেটলি গাইডলাইন বলুন বা মানে ইনফরমেশানগুলো সেগুলো না ওয়েস্টার্ন। তো ফলে 2002-03 পর্যন্ত যে ইনফরমেশানগুলো প্রস্টেট ক্যান্সার নিয়ে যারা আমাদের যা ছিল আমাদের কাছে সেগুলো প্রাইমারিলি ওয়েস্টার্ন ডেটা, আমাদের নিজেদের ডেটা ছিল না। এবং আনফর্চুনেটলি আমাদের দেশে এখনও সেরকমভাবে মানে দু একটা ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউট ছাড়া কেউ ক্যান্সার রেজিস্ট্রি মেনটেন করে না, যেটা কিনা ইউএস বা কানাডা বা ইউরোপিয়ান দেশে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যদি ডেটা না থাকে আমি বুঝবো কী করে আমাদের দেশে কী হচ্ছে বা আমরা কী করছি। তো ততক্ষণ আমরা অন্ধভাবে ওয়েস্টার্ন গাইডলাইন ফলো করতাম। তো তাতে আমরা কি দেখেছিলাম যে আমাদের দেশে যে প্রস্টেট ক্যান্সারগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে খুব মানে অনেক অ্যাডভান্স স্টেজে আসছে। তো আমরা ভাবতাম যে আমাদের দেশে অ্যাক্সেসিবিলিটি নেই, অ্যাওয়ারনেস নেই, লোকে সমস্যা হলেও যাচ্ছে না ডাক্তারের কাছে বা যাওয়ার সুযোগই নেই, সেই কারণে অ্যাডভান্স স্টেজে পাচ্ছে। কিন্তু 2003-04 পর থেকে না গ্র্যাজুয়ালি যখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ডেটাগুলো আসতে শুরু করলো তখন আমরা রিয়েলাইজ করলাম যে অ্যাকচুয়ালি ইউরোপ বা আমেরিকার থেকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রস্টেট ক্যান্সারটা মানে গুণগতভাবে অনেক বেশি অ্যাগ্রেসিভ ডিজিজ। যেটা আমাদের এখানে প্রস্টেট ক্যান্সার হচ্ছে সেটা অনেক বেশি অ্যাগ্রেসিভ ডিজিজ। সেই কারণে সেটা জেনেটিক ফ্যাক্টর হতে পারে, আরও মাল্টিফ্যাক্টরিয়াল হতে পারে। মানে ওরা যে ধরনের প্রস্টেট ক্যান্সার পায় সেটা অনেক লো গ্রেড ডিজিজ, সেই জন্য যখন ডিটেক্ট হচ্ছে লো স্টেজে। আমাদের ক্ষেত্রে এতটাই অ্যাগ্রেসিভ ডিজিজ যে ওর মানে সমস্যাটা শুরু হওয়া থেকে যখন ডিটেকশন হচ্ছে ততক্ষণে সে অনেক বেশি ছড়িয়ে পড়েছে। তার মানে এই নয় যে সে অ্যাওয়ারনেসের অভাব বা অ্যাক্সেসিবিলিটি, হেলথ অ্যাক্সেসিবিলিটি যেটা বলি সেটা আমাদের ক্ষেত্রে কম, কিন্তু সেইটাই একমাত্র কারণ নয়, ঠিক আছে। ফলে আর একটা যে এইটা পরে তারপরে এই 2005-এর পর থেকে মোটামুটি আমরা ডেটাগুলো যখন পেতে শুরু করলাম তখন এটা আমরা রিয়েলাইজ করলাম। এইবারে আমরা যেটাতে আপনার প্রশ্ন যে কি করে জানা যেতে পারে, ফলে আমাদের ক্ষেত্রে জানাটা না আরও বেশি করে জরুরি। মানে যেটা যদি ইউএসের যতটা জানা দরকার আমাদের ক্ষেত্রে আরও বেশি জরুরি। তবে ওভারঅল আমরা ইউরোলজিতে যতগুলো ম্যালিগনেন্সি বা ক্যান্সার নিয়ে ডিল করি তার মধ্যে প্রস্টেট ক্যান্সারটা কম্পারেটিভলি স্লো গ্রোয়িং, ফলে সেটা কিছুটা বাঁচোয়া। উল্টো দিকে আনফর্চুনেট ওয়ে যে প্রস্টেট ক্যান্সারের আলাদা কোনো সিমটম হয় না, বেশিরভাগ সিমটমগুলোই হচ্ছে প্রস্টেটের এনলার্জমেন্টের যা সিমটম, প্রস্টেটোমেগালি যেটা বলে, বিনাইন প্রস্টেটিক এনলার্জমেন্ট যেটাকে বলি, যেটা বয়সের সঙ্গে যে আলোচনা করছিলাম তার সঙ্গে একই রকম। আর আরেকটা প্রবলেম হচ্ছে এইটা তো রাতারাতি হচ্ছে না। এই যে ধরুন এই যে বললো যে ও যে ফ্লোটা স্পিডটা কমে যাচ্ছে, সেটা হঠাৎ করে এরকম যে কালকে বিরাট ফ্লো ছিল আজকে কমে গেছে এরকম না, ওভার মান্থস গ্র্যাজুয়ালি কমছে। ফলে কারোর পক্ষে মনে রাখা সম্ভব না আমার 6 মাস আগে কীরকম জোরে ইউরিন হতো, যদি 1 দিন 2 দিন 4 দিনে বা 1 সপ্তাহ আমরা মনে রাখতে পারি। ফলে আমরা অনেক সময়তেই ধরে নিই যে আমার তো এরকমই হচ্ছে, আমার স্পিডটা তো কমই, কালকেও ছিল 1 সপ্তাহ আগেও ছিল। আর একটা মিথ, বয়সের সঙ্গে তো পেচ্ছাপের স্পিডটা কমেই যায়, সেটা যে কতটা কমছে, সেটা কতটা অ্যাবনর্মালি কমেছে সেটা আমরা কেউ মাথায় রাখি না বা খুব মুশকিল। ফলে এই সিমটমগুলো ক্ষেত্রে ইগনোরেন্স একটা বিরাট বড় রোল প্লে করে। তবে একটা মানে খুব কি বলবো মানে খুশির খবর বলা যেতে পারে সেই দিক থেকে যে পিএসএ বলে একটা টেস্ট হয়, একটা খুব কমন ব্লাড টেস্ট একটা, যেটা মানে পাড়ায় পাড়ায় সমস্ত ল্যাবে আজকাল অ্যাভেলেবল এবং খুব একটা কস্টলিও নয়। পিএসএতে হচ্ছে আমরা প্রস্টেট ক্যান্সারের একটা সন্দেহ মানে পেতে পারি, বলে স্ক্রিনিংয়ের জন্য পিএসএ খুব ইম্পর্টেন্ট। যদিও পিএসএ বেড়ে যাওয়া মানেই ক্যান্সার না, আর তার কারণ আরও অনেক কারণে পিএসএ একটা বেসিক ইন্ডিকেশন পেতে পারি। একদম তাই, মানে অ্যাটলিস্ট সন্দেহটা আমরা করতে পারি যে পিএসএটা বেশি, মানে তাহলে তাকে আরেকটু বেশি করে আমাকে দেখতে হবে বা ভালো করে দেখতে হবে তার প্রস্টেট ক্যান্সার নেই তো। তবে সবাইকার পিএসএ করতে হয় না, ইউজুয়ালি 50-এর ওপরে গিয়ে তখন আমরা পিএসএ রেকমেন্ড করি। আর যদি কারোর ফ্যামিলিতে ক্যান্সারের হিস্ট্রি থাকে, যেমন এইটাতেই আরেকটা সূত্র ধরি, আগে আমরা ভাবতাম যে ফ্যামিলিতে প্রস্টেট ক্যান্সারের হিস্ট্রি নিতাম আমরা, পরে দেখা গেছে ফ্যামিলিতে যদি কারোর ব্রেস্ট ক্যান্সার থাকে, কোলোনিক ক্যান্সার থাকে, প্যানক্রিয়াটিক ক্যান্সার থাকে, যেগুলো কিনা কিছু হরমোন রিলেটেড বা হরমোনের সঙ্গে কানেকশন আছে, সেই ধরনের ক্যান্সারই থাকে, তাদেরও কিন্তু প্রস্টেট ক্যান্সারের
প্রেডিকশনটা বা প্রবণতাটা বেড়ে যায়। এই প্রস্টেট ক্যান্সারের সার্জারি আগে যেরকম কনভেনশনাল ওয়েতে যেরকম সার্জারি হতো, এখন তো রোবোটিক সার্জারি এসে গেছে, তো এটা নিয়ে একটু বলুন। প্রস্টেট ক্যান্সারের সার্জারি দু রকমের হয়। একটা হচ্ছে যে যদি মানে কোন কোন স্টেজে আছে সেটা খুব ইম্পর্ট্যান্ট, স্টেজের ওপরে ডিপেন্ড করে। যদি মানে অর্গান কনফাইন্ড ডিজিজ আমরা বলি, যদি মানে ক্যান্সারটা তখনও প্রস্টেটের মধ্যেই সীমাবদ্ধ আছে, অন্য কোথাও ছড়িয়ে পড়েনি, বা কিছু কিছু ক্ষেত্রে আমরা এক্সটেন্ডেড কিছু ইন্ডিকেশন দেখি, লোকালি অ্যাডভান্স বলি, সেক্ষেত্রেও অপারেশন করা হয়। সেটার নাম হচ্ছে র্যাডিক্যাল প্রস্টেটেক্টমি। মানে ও ক্ষেত্রে এন্টায়ার প্রস্টেটটাকে আমরা বাদ দিয়ে দিই। টু দ্য কন্ট্রারি, যে নর্মাল যে প্রস্টেটের এনলার্জমেন্ট হয় সেটাকে আমরা ওই ধরুন খুব কমনলি টিউআরপি বা লেজার প্রস্টেটেক্টমি বা হোলেপ, এই যে অপারেশনগুলো, এখানে কিন্তু পুরো প্রস্টেটটা বাদ দেওয়া হয় না। এই অপারেশনগুলো কীরকম না, অনেকটা আমরা নারকোল করার মতন, ভেতরে শ্বাসটাকে চেঁচে পরিষ্কার করে দিলাম। সেটা যে এনার্জিতে, লেজার দিয়ে করতে পারি, প্রথাগত ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে করতে পারি, যেটা টিউআরপি বলছি আমরা, কিন্তু খোলাটা পড়ে রয়েছে। বেসিক্যালি ব্লক করছিল, আমি ওটাকে চওড়া করে দিলাম পরিষ্কার করে। এইটা হচ্ছে নর্মাল প্রস্টেট অপারেশন। এইগুলো প্রস্টেট ক্যান্সারে লাগতে পারে যদি অ্যাডভান্স ডিজিজ হয়, মেটাস্টেটিক, মানে ছড়িয়ে পড়েছে, তার অন্য কোনোভাবে ডেফিনেটিভ থেরাপি দেওয়া যাবে না, কিন্তু ওই ক্যান্সার বেড়ে যাওয়ার জন্য রাস্তাটা ব্লক করছে, আমি ক্লিয়ার করে দিলাম, এটাও লাগে। কিন্তু র্যাডিক্যাল প্রস্টেক্টমি, সেখানে এন্টায়ার প্রস্টেটটাকে আমরা বাদ দিয়ে দিই। তাহলে মূত্রথলিটা রইল, ব্লাডার নেকে বলেছিলাম একটা পাইপ থাকে, মধ্যিখান থেকে একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেল, ব্লাডার নেকের একটা গোল অংশ, এবং এইখানে টিউবটা, মাঝখানে জায়গাটা তো নেই, উড়িয়ে দিয়েছি, ওইটাকে জোড়া লাগাতে হবে। এবং সেই জায়গাটা আমরা বলি পেলভিস, সেটা এমন একটা কনফাইন্ড এবং এমন একটা ডিফিকাল্ট জোনে থাকে যে সেখানে পৌঁছানোটা খুব ডিফিকাল্ট হয়। যে কারণে এই প্রথাগত ওপেন অপারেশনটা আগে একটা বিরাট ব্যাপার ছিল, কারণ আমাকে তো জানতেও হবে, দেখতেও হবে, ওখানে দেখতেও পাওয়া যায় না। আর সার্জারিটা সবসময় একটা টিম গেম, মানে আমি একা দেখলাম হবে না, আমার অ্যাসিস্ট্যান্ট যে তাকেও দেখতে হবে। কিন্তু র্যাডিক্যাল প্রস্টেটে না, আনফর্চুনেটলি আমি নিজে অপারেশন করে অ্যাসিস্ট করে দেখেছি যে সার্জেনই কষ্ট করে দেখতে হবে, অ্যাসিস্ট্যান্ট তো আন্দাজে করছে, মানে অ্যাক্সেসটা খুব সাংঘাতিক, খুব ডিফিকাল্ট জায়গাতে। সেই কারণে এই মাইক্রো সার্জারি বা সেটা ল্যাপ্রোস্কোপি হতে পারে বা রোবোটিক সার্জারি হতে পারে, এইগুলো কিন্তু বিরাট একটা মানে সি চেঞ্জ একটা বলা যায়, প্যারাডিম শিফট একটা হয়ে গেছে। ক্যামেরাটা ওইখানে পৌঁছে যাচ্ছে আর স্ক্রিনটা বাইরে রয়েছে, ফলে ওটিতে যতজন আছে সবাই দেখতে পাচ্ছে, সার্জেন আর অ্যাসিস্ট্যান্ট বা সবাই একই জিনিস দেখছে। মানে এক ক্ষেত্রে বলা যায় যে পেটের ভেতর ঢুকে পেটের ভেতরেই ঢুকে যাওয়া হচ্ছে। ল্যাপারোস্কোপি জিনিসটা মানে হচ্ছে, ল্যাপারোস্কোপ মানে হচ্ছে পেটে, ল্যাপারো মানে হচ্ছে পেট। আমরা এটা নিয়ে একটা বিস্তারিত পর্ব করেছি আমাদের ইনজেকশন ট্রিটমেন্ট আমাদের শো, তো সেখানে ডক্টর পিপি সেন এটা ডেমনস্ট্রেট করে এবং খুব সহজে বুঝিয়ে দিয়ে বলেছেন এই হোয়াট ইজ ল্যাপ্রোস্কোপি অ্যান্ড হোয়াট ইজ রোবোটিক সার্জারি, অ্যান্ড রোবোটিক সার্জারি ইজ নাথিং বাট আ অ্যাডভান্সমেন্ট অফ ল্যাপ্রোস্কোপি। একদমই তাই, মানে ওখানেও সেই মানে প্রিন্সিপালগত ভাবে রোবোটিক সার্জারি ওটাই তাই। ইনফ্যাক্ট বলা হচ্ছে রোবোটিক অ্যাসিস্টেড ল্যাপারোস্কোপিক সার্জারি। এক্স্যাক্টলি ওই অ্যাসিস্ট্যান্সটা রোবোটিক, মানে এখানে আমি হাত দিয়ে ল্যাপারোস্কোপি অপারেশন করছি, এখানে আমার হাতে আমি রোবটের আর্মগুলোকে মানে সার্জন কনসোলে বসে আমি কি বলবো কন্ট্রোল করছি। একদম আমি ওটাই বুঝি, আপনারা দেখে নিতে পারেন, এটা আমরা ডেমনস্ট্রেটও করেছি আমাদের ইনজেকশন ট্রিটমেন্টের প্রথম এপিসোডে, আমরা লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে কমন কিছু কথাবার্তা যেগুলো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা ফেসবুকে চলে, সেটা আমি কতগুলো জিনিস আপনাকে জিজ্ঞেস করব। এক হচ্ছে নো ফ্যাপ মুভমেন্ট বা ব্রহ্মচর্য পালন। যদি আমি কম মাস্টারবেট করি বা মাস্টারবেট না করি, ওটা আমার প্রস্টেট হেলথের জন্য ভালো, এটা অনেকে বলে। আবার অনেকে বলে যে মাস্টারবেশন করা উচিত, তাহলে প্রস্টেট একটু নার্চার হয়, তাহলে এটা আমার হেলথের জন্য ভালো না। এটা এই দুটো জিনিসই আমি মানে এক্সট্রিম ওয়েতে আমরা পাই আর কি, মানে বিশেষ করে যারা জিমে যায় তাদের মধ্যে এই একটা জিনিস আছে। এক হচ্ছে তারা ওই হাই প্রোটিন ডায়েট খায়, উইচ ইজ মানে আমি কখনো রেকমেন্ড করব না, কারণ আমি দেখেছি আমার এক জুনিয়র, সে নিজে ডাক্তার, সেই ছেলেটি মানে ডাক্তারি প্রফেশনে থাকতে থাকতে হঠাৎ কি হলো, তার মনে হলো কিক বক্সিং করবে। আমার সঙ্গে বহু বছর পরে দেখা, তো আমাকে বললো আমি দাদা ডাক্তারি ছেড়ে দিয়েছি, এখন আমি কিক বক্সিং করি। মানে আমি যে কোনো ডাক্তার কিক বক্সিং করতে পারে সেটাই প্রথমবার শুনলাম আমি। যাই হোক, তো সে খুব হ্যাপি। তো তারপরে ঠিক এইটা আমি কলকাতায় ফেরার পরে প্রথম আমার সাথে কয়েকদিনের মধ্যে দেখা হলো, আমাকে বলল তার 3 বছর পরে ছেলেটি আমাকে প্যানিক কল একটা, মানে ওর ওয়াইফ ফোন করেছে রাত্রিবেলা যে দাদা ক্রিয়াটিনিনটা 1.9 হয়ে গেছে। একটা সুস্থ সবল ছেলের কেন ক্রিয়াটিনটা নর্মাল বেড়ে যাবে?
আর ওর অন্য কোনো আনুষঙ্গিক রোগ কিন্তু ছিল না। তো যাই হোক, তারপরে তার ইভ্যালুয়েশন হলো, ট্রিটমেন্ট হলো, জানা গেল যে ও এমন কিছু প্রোটিন প্রোডাক্ট খায়, সাপ্লিমেন্ট খায়, যেগুলোর কিনা নেফ্রোটক্সিটি আছে, এবং সেটা ও না জেনে খাচ্ছে, ঠিক আছে? এবং শুধু ও নয়, ওর মতন অনেকে খাচ্ছে, মানে কিছু খাচ্ছে বলছে এত মানে এনার্জি বেড়ে যাচ্ছে, আমি নর্মালি যদি 100টা পুশ আপ করতে পারি আমি 300টা দিতে পারবো। এবং আরেকটা খুবই ট্রেন্ডিং এখন সোশ্যাল মিডিয়ায়, মানে আপনি স্ক্রোল করলেই পাবেন এটার বিজ্ঞাপন, যে টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট, এটা উইদাউট রেকমেন্ডেশন, একদম একদম আমি যে ট্রেনারের রেকমেন্ডেশন এটা আমরা খাচ্ছি। প্রস্টেট ক্যান্সার বলে আলোচনা করছি না, প্রস্টেট ক্যান্সারের প্রাথমিক খাবার হচ্ছে এই টেস্টোস্টেরন হরমোন। এই যে আমরা মানে একটা বড় একটা মানে প্রস্টেট ক্যান্সারের ট্রিটমেন্টে, সার্জিক্যাল নয়, যে মেডিকেল ম্যানেজমেন্ট পার্টটা, সেটা কিন্তু এই হরমোনটাকে ম্যানিপুলেশন করা বা অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি, মানে টেস্টোস্টেরন হরমোনটাকে আমরা ব্লক করছি। এটাই প্রস্টেটের ক্যান্সারের ট্রিটমেন্ট, যখন সেটা ছড়িয়ে গেছে বা কিছু মেইনস্টে। ফলে টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে, আমি তো জানি না তার নর্মাল টেস্টোস্টেরনটা কতটা। রাইট। যদি কম থাকে তার সাপ্লিমেন্ট দরকার হয় বিভিন্ন রোগের জন্য, সেটা ডাক্তার রেকমেন্ড করবে, ইউরোলজিস্ট রেকমেন্ড করবে, বা একজন অ্যান্ড্রোলজিস্ট রেকমেন্ড করবে, ঠিক আছে? কিন্তু না জেনে, এই যে এক্ষুনি উদাহরণটা দিলাম, যে প্রোটিন খাচ্ছে কিন্তু সে কী খাচ্ছে আমি তো জানি না, ফলে একদমই রেকমেন্ডেড নয় এটা। আর যেটা থেকে প্রশ্নটা শুরু করলাম, যে এই যে মাস্টারবেশন মিথটা, ঠিক, এটা দুটোর এক্সট্রিম কোনোটাই নয়, র্যাদার এটা দেখা গেছে যে, আমি মাস্টারবেশন বলে আলাদা করে বলছি না, আমি সেক্সুয়াল হেলথ বলছি, সেক্সুয়াল অ্যাক্টিভিটি। সেক্সুয়াল অ্যাক্টিভিটি তো আমাদের নর্মাল একটা ইনস্টিংক্টের মধ্যে পড়ে, ফলে সেটা যদি হয় তাহলে কিন্তু ভুল বা মানে খারাপ বা ভালো কোনোটাই হওয়ার কথা, নর্মাল তো। র্যাদার যদি না হয় তার কিন্তু মানে কোনো প্রমাণ অ্যাটলিস্ট নেই। হ্যাঁ, যোগা টোগাতে অনেক সময়তে ওগুলো দেখা মানে শুনেছি আমিও, বীর্য ধারণ করা ওইসবগুলো, কিন্তু এর কোনো মানে অ্যালোপ্যাথিতে অ্যাটলিস্ট এর কোনো প্রমাণ নেই। র্যাদার কিছু কিছু স্টাডি দেখা গেছে যে যদি একজন মানুষ নর্মাল মানে তার সেক্সুয়াল হেলথ যদি নর্মাল থাকে, সেক্সুয়াল অ্যাক্টিভিটি, তাহলে তার ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সারের প্রবণতাটা কম হয়। আচ্ছা। বা র্যাদার প্রস্টেটের প্রবলেমগুলো কিছুটা কম হয়, তার কিন্তু লিটারেচার সাপোর্ট আছে। তো আমরা মেন্স হেলথ নিয়ে আলোচনা করতে চাই আপনার সাথে। তো ওই ফাইমোসিসটা কী জিনিস? কারণ টার্মটা শুনেই এখন সবাই ভাবছে বোধহয় অদ্ভুত কোনো বিচিত্র রোগ, কিন্তু এটা খুব কমন একটা জিনিস ছেলেদের, যেটা হচ্ছে পুরুষাঙ্গের চামড়াটা মানে ওপরে থাকে, মানে টুপি পরানো থাকে, ফোরস্কিন যেটাকে আমরা বলি, সেটা যদি বড় থাকে বা বড় থাকার থেকেও ফোরস্কিনটা যদি রিট্র্যাক্ট না করে, মানে চামড়াটাকে যদি পিছনে উল্টানো না যায়, এই পরিস্থিতিটাকে আমরা বলি ফিমোসিস বা ফাইমোসিস। তার থেকে আমি একটা কথাতে আমি করব, এই মেন্স হেলথ কিন্তু এখন ভীষণ একটা বড় টার্ম, শুধু ইউরোলজিতে নয়, যেটা বললাম ইউরোলজি, অ্যান্ড্রোলজি, এন্ডোক্রিনোলজি মানে হচ্ছে হরমোনাল ডিজিজ নিয়ে যারা করছে তাদের ক্ষেত্রে মেন্স হেলথ একটা বিরাট বড় একটা জিনিস। মানে সত্যি কথা যে মানে পুরুষদের স্বাস্থ্য সচেতনতা, বা শুধু স্বাস্থ্য নয়, মানে স্বাস্থ্য মিন্স শুধু কি বলো, জিম নয়। হ্যাঁ, পুরুষ স্বাস্থ্য মানে আমরা জিম বুঝি, একদম তাই। মানে মেন্টাল হেলথ, সেক্সুয়াল হেলথ এবং ফিজিক্যাল হেলথ, এই তিনটে হলিস্টিক দিক থেকে ভাবে যদি করি, এই ধরনের কিন্তু কখনোই মানে এই অ্যাপ্রোচে আগে কখনোই ভাবা হয়নি। তো লাস্ট প্রবাবলি 10-12 বছর কি আরেকটু বেশি, হয়তো 15 বছর, এই মেন্স হেলথটা নিয়ে আলোচনা হচ্ছে, গ্র্যাজুয়ালি বাড়ছে এবং অ্যাওয়ারনেসটা বাড়ছে, এটা কিন্তু বাড়াটা খুব জরুরি। যাই হোক, তো এই ফাইমোসিস যেটাকে বলে, ফাইমোসিস মানে যেটা বললাম যে চামড়াটা বড় বা রিট্র্যাক্ট হয় না, চামড়াটা বড় হতে পারে, নাও হতে পারে, তো তার কিছু কিছু ভ্যারাইটি আছে, ওই টেকনিক্যালিটির মধ্যে যাচ্ছি না। তো এর ক্ষেত্রে সবসময় যে অপারেশন বা ট্রিটমেন্ট লাগবে সেটাও কিন্তু নয়। আমি বহু লোককে জানি যারা এন্টায়ার একটা ধারণা থাকে না যে ফাইমোসিস লাগবে সেক্সুয়াল পারফরমেন্সের জন্য, সেক্সুয়াল অ্যাক্টিভিটির জন্য, ওটা বাধা দেয়, সব সময় হয় না এরকম। আমি বহু লোককে জানি তারা সাকসেসফুলি গোটা জীবনটা কাটিয়ে কিন্তু তাদের ফাইমোসিস আছে। কিন্তু যদি কারোর সমস্যা হয় সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে, তখন তার করে নেওয়াটা আবশ্যিক। আর প্রিভেন্টিভ ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় অনেক সময় এটা একটা রেকারেন্ট ইউরিনারি ইনফেকশনের কারণ হয়ে দাঁড়ায়। এই যে ক্লিন, অবভিয়াসলি যে চামড়াটা যার পেছনে যায় তাকে সে ক্লিন করতে পারবে, কিন্তু যার চামড়াটা পিছনে করা যায় না সেখানে স্মেগমা বলে একটা মানে নর্মাল সিক্রিশন হয়, সেটা জমে সেটার থেকে ইনফেকশন হতে পারে। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, তো যাই হোক এই বাচ্চাদের ক্ষেত্রে এটা করিয়ে নেওয়াটা জরুরি। আর একটা খুব গুরুত্বপূর্ণ যে এই যে স্মেগমা বলছি আমরা,
স্মেগমাতে কিছু মানে ভাইরাস থাকে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কিছু থাকে, যেগুলো কিনা স্মেগমা সিক্রিশন এবং কালেকশন থেকে ছেলেদের পেনাইল ক্যান্সারের সঙ্গে একটা রিলেশন পাওয়া গেছে। ফলে ছোট বয়সে যদি, খুব ছোট বয়সে যদি সার্কামসিশন করে নেওয়া হয় তাহলে কিন্তু উইচ ইজ প্রোটেক্টিভ টুয়ার্ডস এগেনস্ট পেনাইল ক্যান্সার, মানে পেনাইল ক্যান্সার থেকে একটা প্রোটেকশন দেয়, মানে পুরোপুরি না হলেও মানে অনেকাংশে দেয়, মানে ওটার জন্য যদি, কিন্তু রাদার কম্পেয়ার টু যাদের লং স্কিন থাকে, ফোর স্কিনটা, তাদের কিন্তু পেনাইল ক্যান্সারের চান্স বেশি। বেশ কিছু রিলিজিয়াস মানে প্র্যাকটিসে, যেমন ইসলামে ওদের এই খতনা বলে ওটাকে, যে ফোর স্কিনটাকে বাদ দেয়, কিন্তু ওদের বাদ দেওয়া হয় একটা ওই অ্যাটলিস্ট 7-8 বছর বয়সে বা আরেকটু বয়সে, মানে একদম ছোটোবেলাতে নয়। হোয়ারেস মানে জিউসদের ক্ষেত্রে একদম ইনফ্যান্সিতে, মানে 1 বছরের কম বয়সে ওইটা বাদ দেওয়া হয়, উইচ ইজ মোর প্রোটেক্টিভ অ্যাকচুয়ালি। 7-8 বছরে বাদ দিলে যে প্রোটেকশনটা এক্সপেক্ট করা যায় পেনাইল ক্যান্সারের থেকে, সেটা কিন্তু অতটা এফেক্টিভ নয়, বাট স্টিল ইটস আ হেলদিয়ার প্র্যাকটিস, মানে পরিষ্কার হাইজিনের দিক থেকে একদম পরিষ্কার থাকে। তাই ফাইমোসিসের অপারেশন কীরকম হয়? ফাইমোসিসের অপারেশন মানে হচ্ছে স্কিনটাকে বাদ দেওয়া মোস্টলি, সেটাকে আমরা সার্কামসিশন খুব কমনলি বলি। কিছু কিছু আরও করা হয় যেগুলো প্রিপিওসিওপ্লাস্টি বলা হয়, সেটা টেকনিক্যালি সার্কামসিশনের কাছাকাছি হলো, একদম এক নয়। কারণ যে বললাম কিছু কিছু ভ্যারাইটি আছে, আমরা বলি শর্ট ফ্রেনুলাম, লং স্কিন বা এরকম আরও কিছু কিছু থাকে, তো সেটা টেকনিক্যাল ব্যাপার খুব, যে সেই মানে পার্টিকুলার মানুষটার কী ধরনের অপারেশনে ওই সমস্যাটা চলে যাবে। যদি বেসিক্যালি এইটা যখন প্রিপিওসিওপ্লাস্টির এই সব জিনিসগুলো আসে তখনই, যখন এই সেক্সুয়াল ইন্টারকোর্সে প্রবলেম হচ্ছে, ফোর স্কিনটা পিছনে যাচ্ছে না, তখন ব্যথা হচ্ছে বা ইরেকশানে প্রবলেম, মানে ইরেকশানের সময় ব্যথা হচ্ছে, এই দুটো কমনলি তাদের ক্ষেত্রে আমরা প্রিপিওসিওপ্লাস্টির কথা ভাবি বা সার্কামসিশন, সেটা মানে মানুষ বিশেষে ডিসাইড করা হয় না। আবার এই অপারেশনটা কীভাবে কাটবো, মানে ওই কামড়াটা কীভাবে কাটবো, সেইটার অনেকগুলো ভ্যারাইটি। যে একটা এজ ওল্ড, যে হাতে করে কাটলাম, এবং হ্যান্ডসিউন, মানে আমি বলবো উইচ ইজ দ্য বেস্ট, গোল্ড স্ট্যান্ডার্ড। এখন কিছু কিছু ডিভাইস এসছে, স্টেপলার হতে পারে বা অনেকে লেজার দিয়েও করতে পারে, এই জিনিসগুলো ভালো, কুইকার, মানে সেরে যাওয়াটা কুইকার। কিন্তু প্রবলেমটা হচ্ছে কমপ্লিকেশান যদি এর হয়, তখন কিন্তু আলটিমেটলি আমাকে ওই এজ ওল্ড হ্যান্ডসিউন টেকনিকেই ফিরে যেতে হবে। ফলে আমি ব্যক্তিগতভাবে যদি কোনো পেশেন্ট স্টেপলার চাইছে তাহলে ঠিক আছে, কিন্তু সেই চাওয়াটা যেন প্রপার নলেজ বেসড হয়, মানে এর যে কী কী সাইড এফেক্ট বা সমস্যা, কমপ্লিকেশান হতে পারে অপারেটিভ, সেগুলো যেন জেনে আমি ওটার মধ্যে যাই। আর সবাইকার ক্ষেত্রে জেনারেলাইজ করা যায় না, মানে সবাইকার ক্ষেত্রে স্টেপলার ইউজ করতে পারবে এরকম নয়। অনেক বয়সকালে গিয়ে দেখছে সে আমার এরকম হচ্ছে ফাইমোসিস হয়ে আছে, বিয়ের বয়স হয়ে গেছে বা বিয়ে হয়ে গেছে, রাইট, তারপরে দেখতে পাচ্ছে যে এরকম, তখন এরকমও তো অনেক বয়সে গিয়েও তো করা যায়। আর একটা জিনিস হয়, যেটা আমরা এতক্ষণ ধরে যে ফাইমোসিসের কথা বললাম, সেটা মোস্টলি জন্মগত বা কনজেনিটাল প্রবলেম। সেকেন্ডারি ফাইমোসিস বলে একটা জিনিস হয়, যেটা হচ্ছে কি না, যে বিভিন্ন ইনফেকশন, যাদের বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, খুব খুব স্মল অ্যামাউন্টের একটা ইউরিনারি ইনফেকশন বা লোকাল ইনফেকশন হচ্ছে, গ্র্যাজুয়ালি ইনফেকশন হতে 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 যতবার ইনফেকশন হচ্ছে একটু করে চামড়াটা কুঁচকে যাচ্ছে, আবার সেকেন্ড টাইম ইনফেকশন হলো, আবার কুঁচকলাম, করতে করতে কী হচ্ছে, চামড়াটা কুঁচকে যাচ্ছে। তখন আর রিট্র্যাক্ট, হয়তো আগে রিট্র্যাক্ট হতো, কিন্তু এখন আর রিট্র্যাক্ট করা যাচ্ছে না। এবং কী হচ্ছে, এই যে রিট্র্যাক্ট করা যাচ্ছে না, খারাপ হাইজিনের জন্য আরও বেশি ইনফেকশন হচ্ছে। তো এই করে ওই সমস্যাটা ডেভেলপ করে একটু বেশি বয়সে, সেটাকে আমরা সেকেন্ডারি ফাইমোসিস বলি। তখন তার ট্রিটমেন্টও সেই একই, চামড়াটাকে কেটে বাদ দেওয়া। যদি কারোর মানে এরকমও আপনি যেটা বললেন যে বিয়েও হয়ে গেছে, তাতে অসুবিধে কিছু নেই। হ্যাঁ, মানে টু বি অন দ্য সেফার সাইড, অপারেশনটা করার ইউজুয়ালি আমরা বলি 6 সপ্তাহ যেন কোনো রকম সেক্সুয়াল অ্যাক্টিভিটি না হয়। কারণ সেলাই করার যেটা রয়েছে, এটা কাঁচা অবস্থা থাকলে টানা, মানে তার উপরে প্রেশার পড়লে ছিঁড়ে যেতে পারে, আর কিছু নয়। আর একটা হচ্ছে মেনস হেলথের খুব কমন একটা ইস্যু হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, ঠিক। আর একটা হচ্ছে প্রিম্যাচিওর ইজ্যাকুলেশন, অর্থাৎ শীঘ্রপতন। তো এই দুটো নিয়ে একটুখানি বলুন, এগুলো হলে কিভাবে কিওর হতে পারে বা আপনারা কিভাবে ডিল করছেন পেশেন্টদের সাথে, এবং ওই সময় একজন ছেলের মেন্টাল হেলথ। একজন পুরুষ মানুষ হিসেবে আমরা ভাবতে পারি যে মানে প্রবাবলি আমরা এইভাবেই মানে ভেবে বড় হয়েছি, মানে ওটাই হচ্ছে পৌরুষত্বের একমাত্র প্রমাণ। ফলে আমি দেখেছি মানে শ্যাটার্ড বললেও কম বলা হয়, মেন্টালি শ্যাটার্ড হয়ে যায় যার এই প্রিম্যাচিওর ইজ্যাকুলেশন হচ্ছে বা ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, বিশেষ করে যদি ইভেন একটু কম্পারেটিভলি ইয়াঙ্গার এজে হয়, মেন্টালি বিধ্বস্ত হয়ে যায়। এবং এটার কারণ কিন্তু শুধুমাত্র ইউরোলজিক্যাল বা ইয়ে নয়, এই যে এখনকার যে স্ট্রেস, সমস্ত মানে পেশাতেই
স্ট্রেস একটা বিরাট বড় জিনিস, বিশেষ করে আইটিতে যারা কাজ করে, রাত্রির জেগে কাজ করছে, নর্মাল স্লিপ প্যাটার্ন নেই তাদের, মানে এই সব কটা কিন্তু এই ইরেকটাইল ফাংশনের সঙ্গে এবং ইজাকুলেশন প্রসেসের সঙ্গে জড়িত। মানে একটা লোক যদি রাতে তার প্রপারলি ঘুম না হয়, অনেকেরই আছে নাইট শিফটে ডিউটি হচ্ছে রেগুলার বেসিসে, পুলিশ, তারপরে আইটির ছেলেপুলেরা, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তো মানে ইউরোলজিক্যাল প্রবলেম বা অ্যান্ড্রোলজি প্রবলেম, এন্ডোক্রিন বা হরমোনগত প্রবলেম থাকতে পারে, এবং সাইকোলজিক্যাল, মানে আমি দেখেছি শুধুমাত্র স্ট্রেসের জন্য তার ইরেকটাইল ডিসফাংশন, কোনো ওষুধ কিছু দরকার হলো না, মানে সাইকোলজিস্টের সঙ্গে কাউন্সিলিংয়ে বসলো, সে কয়েকটা কাউন্সিলিংয়ের পরে সে ঠিক হয়ে গেল, মানে সাইকিয়াট্রিস্টের বা সাইকোলজি কোনো ওষুধও লাগলো না তার, শুধু কাউন্সিলিংয়ে ঠিক হয়ে গেল। ফলে যখনই আমরা কোনো ইরেকটাইল ডিসফাংশন পেশেন্টকে অ্যাপ্রোচ করি, তখন কিন্তু তার এই মানে তিনটের দিকই দেখা হয়, তার স্ট্রেস ফ্যাক্টরটা, সাইকোলজিক্যাল, বিশেষ করে সাইকোলজিক্যাল কোনো খুব স্ট্রেস আছে কিনা, তার হরমোনাল প্যাটার্ন ঠিক আছে কিনা, এবং তার অ্যান্ড্রোলজি বা এই মানে কোনো ফিজিক্যাল বা অ্যানাটমিক্যাল প্রবলেম আছে কিনা। এই ইরেকটাইল ডিসফাংশনে আপনার এই পেনিসের যে হার্ডনেস, এটার কোনো গ্রেডেশন আছে? তো এটা অ্যাকচুয়ালি অনেকগুলো গাইডলাইন, এটা খুব মানে এক একটা গাইডলাইন বা এক একটা গ্রেডেশনের এতে অনেক কিছু আছে, বিভিন্ন মানে ওই টেনসাইল স্ট্রেংথের মতন কিছু কিছু দেখা হয়। তবে বেসিক ব্যাপারটা হচ্ছে একটাই, যেটা হচ্ছে মানে এই গ্রেডেশনগুলো নিয়ে পেশেন্টের বা মানে সেই ব্যক্তির কোনো কিছু যায় আসে না, বা তার পার্টনারের যায় আসে না, ডিপেন্ড করছে তার পার্টনার স্যাটিসফ্যাকশন বা তার স্যাটিসফ্যাকশনটা কোথায়, ঠিক আছে? তো সেটা ওই স্কেল অনুযায়ী ফ্ল্যাবি হতে পারে, মানে অতটাও স্ট্রং না হতে পারে, বাট ইফ দ্য বোথ পার্টনার্স আর হ্যাপি, তাহলে কিছু করার দরকার নেই, মানে ওইটুকুই তো দরকার। আর প্রিম্যাচিওর ইজেকুলেশন অর্থাৎ শীঘ্রপতন, এইটার সাথে আপনারা কীভাবে ডিল করেন? প্রিম্যাচিওর ইজেকুলেশন মানে হচ্ছে যে মানে ওটাও খুব সাবজেক্টিভ কিছু, যদিও মানে একদম মানে গাইডলাইন প্যারামিটার্স আছে যে মানে ইউজুয়ালি একটা টাইম দেওয়া হয় এবং কতবার ইন্টারকোর্স করার পরে, মানে কতবার পুশ করার পরে মানে পেনিট্রেট করার পরে যদি হয়, তার গাইডলাইন আছে, কিন্তু সেটা মানে খুব সাবজেক্টিভ, মানে একদম খুব অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার, তার পার্টনার কী ফিল করছে এবং সে কী ফিল করছে। তো সেটা যদি মিট না করে, সেটা প্রিম্যাচুর ইজাকুলেশন আমরা বলছি, মানে যতক্ষণ না পার্টনার স্যাটিসফাই হচ্ছে ততক্ষণ তার বীর্যটা সে ধরে রাখতে পারছে না। সেক্ষেত্রেও কিছু ওষুধপত্র আছে, সেটাও কিন্তু ইকুয়ালি ওই সাইকোলজি এবং হরমোনাল প্রবলেমের সঙ্গে রিলেটেড এবং ইডির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মানে বেশ কিছু পেশেন্ট এরকম হয় যে তার অ্যাকচুয়ালি ইডি রয়েছে, কিন্তু সেটা মাস্ট বাই প্রিম্যাচুর ইজাকুলেশন, মানে আমি শুধুমাত্র প্রিম্যাচুর ইজাকুলেশন ট্রিট করলে তার হবে না, রাদার আমি যদি উল্টোটা করি, তার ইডিটাকে ট্রিট করলাম, তার কিন্তু পিএমই মানে প্রিম্যাচুর ইজাকুলেশনটা ঠিক হয়ে গেল। তো এটা খুব একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক। আর একটা হচ্ছে এই ধরনের যে ওষুধগুলো পাওয়া যায়, সেগুলো ম্যাক্সিমাম ছেলেরা ওভার দ্য কাউন্টার কিনে খায়। ডাক্তারের কাছে গেল, বললো যে আচ্ছা ওই খবরের চ্যানেলে যে সাপের তেলটা দিচ্ছিল ওটা দিয়ে দাও, অথবা একটু শিলাই দিয়ে দাও, বা ভায়াগ্রা দিয়ে দাও। জেনারেলি যে ডাক্তার দেখিয়ে যে আমি এটার ওষুধ খাবো তা নয়, তারা ভাবে বোধহয় ম্যাজিকের মতন ওয়ার্ক করবে। এটা কিছু কিছু আসলে মানে এই সিলডেনাফিল ভায়াগ্রা যখন এসেছিল, সেটা কিন্তু একটা ম্যাজিকের মতোই কাজ করেছিল, একটা মানে এই ইরেকটাইল ডিসফাংশন বা যদিও ওটা ডাইরেক্টলি প্রিম্যাচুর ইজাকুলেশনের ট্রিটমেন্ট নয়, যেটা বললাম যে ইরেকটাইল ডিসফাংশনের জন্য ভায়াগ্রাটা সত্যি একটা ম্যাজিক ড্রাগের মতন এসেছিল, একটা সারা পৃথিবীতে একটা আলোড়ন পড়ে গিয়েছিল ভায়াগ্রা নিয়ে, এবং উইচ ইজ নট ইনকারেক্ট অ্যাকচুয়ালি, টু সাম এক্সটেন্ট অ্যাকচুয়ালি কারেক্ট। এখন সিলডেনাফিলের পরে আরও টেডালাফিল, আরও অনেকগুলো অ্যাডভান্স এসছে, কিন্তু ওই যে বললাম যে এটা গোল্ড স্ট্যান্ডার্ডের মতন হয়ে গেছে সিলডেনাফিল। তো এইগুলোর কিন্তু বেশ কিছু সাইড এফেক্ট আছে, বিশেষ করে কার্ডিয়াক সাইড এফেক্ট খুব ইম্পর্টেন্ট। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমাদের এই অ্যান্ড্রোলজিতে বা এই ইউরোলজি যারা অ্যান্ড্রোলজি প্র্যাকটিস করছে, তাদের ক্ষেত্রে এটা খুব মানে কশন ওয়ার্ডের মতন। 50 বছরের কমে যদি কারোর ইরেকটাইল ডিসফাংশন হয়, সেই মানুষটা কিন্তু কার্ডিয়াক ডিজিজে অনেক বেশি প্রোন। তার কারণ হচ্ছে টেকনিক্যালি এই পেনাইল ব্লাড সাপ্লাই যে আর্টারির মাধ্যমে আসে, সেই পুডেন্ডাল আর্টারির ডায়ামিটার এবং হার্টের যে ব্লাড সাপ্লাই হয়, সেই কার্ডিয়াক ভেসেলের ডায়ামিটার একই। এর প্রাথমিক কারণ হচ্ছে কোলেস্টেরল ডিপোজিট। এই আর্টারিটাতে কোলেস্টেরল ডিপোজিটের জন্য ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে। তো এক্সপেক্টেড যে তার হার্টের আর্টারিতেও কিন্তু কোলেস্টেরল ডিপোজিট হয়েছে, ফলে তার কার্ডিয়াক
রিস্ক কিন্তু অনেক বেশি, ইসকেমিক হার্ট ডিজিজ যেগুলোকে বলা হয়। ফলে 50-এর কম যদি ইরেকটাইল ডিসফাংশনের কোনো পেশেন্ট যদি আমাদের কাছে আসে, অবশ্যই তাকে কার্ডিয়াক ইভ্যালুয়েশনের জন্য পাঠানো দরকার। মে নট বি ডাইরেক্টলি ইরেকটাইল ডিসফাংশনের ট্রিটমেন্টের জন্য, তার ওই রিস্কটাও অনেকটা বেশি। আর তুমি যাদের কথা বলছো তারা তো মানে কম বয়স্ক। তবে এটাও ঠিক কথা, এই পার্টনার স্যাটিসফ্যাকশনটা যেটা বললাম খুব সাবজেক্টিভ, সেই জন্য, এবং নিজের ক্ষেত্রে এক্সপেকটেশন, মানে আমাদের অনেকটাই ধারণা তৈরি হয় বিভিন্ন রকম পর্ন ওয়াচিং এর মাধ্যমে, পর্ন ওয়াচিং বা কিন্তু সেটা আমরা ভুলে যাই যে সেটাও কিন্তু একটা সিনেমার মতন। ইনফ্যাক্ট অনেকে এটা জানে না যে আমরা যে পর্নটা দেখছি, যে বোধহয় ছেলেটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ধরে টানা পারফর্ম করছে, ওই পর্নটা হয়তো শ্যুট হয় 3 দিন 4 দিন ধরে। একদম তাই, এক দিন এক একটা অ্যাক্ট শ্যুট করা হয় কন্টিনিউটি মেনটেন করে। যেভাবে আমরা সিনেমার একটা দৃশ্য আপনারা দেখছেন হয়তো এখান থেকে এই অবধি হচ্ছে, এই ধরে আমরা 5 দিন 6 দিন ধরে শ্যুট করি। সো একদম পর্নের সাথে বা পর্ন স্টারদের সাথে নিজেকে বা নিজের সেক্সুয়াল লাইফকে কম্পেয়ার করবেন না। ফলে ওই এক্সপেকটেশনটা কিন্তু বেড়ে যায়। যে ঠিকই তুমি বললে যে তার এক্সপেকটেশন যদি বাড়ে, সে ভাবছে আমি তো ওর মতন পারফর্ম করতে পারছি না। অ্যাকচুয়ালি তার পারফরমেন্সটা হয়তো নর্মাল, উল্টোটাও হতে পারে, তার পার্টনারের এক্সপেকটেশনটা অনেকটা বেশি। সে ভাবছে যে না, আমার পার্টনার ঠিক করে হচ্ছে না। তো ফলে সে তখন মানে অ্যাকচুয়ালি সে নর্মাল লোকটা একটা এক্সট্রাঅর্ডিনারি ড্রাগ নিচ্ছে উইচ ইজ নট রিকোয়ার্ড। ঠিক আছে, এইরকম কিছু মানে একদম ব্যক্তিগত ঘটনা আমি জানি, আমার ট্রেনিংয়ের সময় দেখেছি। আমার ট্রেনিং হয়েছিল জিপমার পন্ডিচেরি, ওখান থেকে সাউথ ইন্ডিয়া বা ওই অঞ্চলটা একটুখানি মানে ওই পার্টিকুলার পন্ডিচেরি ওই বা নর্থ তামিলনাড়ু অঞ্চলটা সেক্সুয়াল প্রমিসকিউটির জন্য খুব মানে বদনাম। মানে আমার নিজে চোখে দেখা যে একজন সুস্থ সবল মানে আদারওয়াইজ সুস্থ লোক, মিডল এজেড, ইউড বি অ্যারাউন্ড 50 দ্যাট টাইম, আমাদের কাছে এসেছিল যে ওইটা কমপ্লেন করেছে যে আমার ইরেকটাইল ডিসফাংশন আছে। তো একটা টেস্ট করা হয়, ওই পেনিসের মধ্যে আমরা একটা ইনজেক্ট করে দেখি তার ওই রিজিডিটি বা টার্জিডিটি বলি বা ইরেকশনটা কতটা হচ্ছে, একটা স্কোরিং মাপার আছে। তো সেই ওষুধগুলো টেস্ট করার পরে সে লোকটা চলে যায়। মানে তাকে বলা হয়েছিল যে কিছু একদম ওই বিধিবদ্ধ সতর্কীকরণের মতন থাকে স্ট্যাচুরি ওয়ার্নিংয়ের জন্য, যে তোমার যদি আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আবার D2 মেসেজ মানে ইরেকশনটা যদি না চলে যায়, ইউ হ্যাভ টু রিপোর্ট ব্যাক। ঠিক আছে, কারণ ওটা তো আমরা একটা ওষুধ দিয়ে আলাদা করে তো আর্টিফিশিয়ালি ইরেক্ট করে দিলাম। নর্মালি কমে যাওয়ার কথা, যে না কমলে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করতে হবে। হি কেম ব্যাক টু আস আফটার 72 hours. In between he was very happy and enjoying with his partner, not wife. পরে আমরা জানতে পারলাম যে দ্যাট পার্টনার অ্যাকচুয়ালি ফোর্সড হিম টু মানে আর একটু এনহ্যান্স করার জন্য। 72 ঘন্টা যখন পরে এলো, এই যে আনইউজুয়াল ইরেকশনটা হয়ে রইল, এটাকে আমরা প্রায়াপিজম বলি। এটাতে কি হয়, ভেতরে যে ব্লাড ভেসেলসগুলো থাকে সেগুলো এনগজ হয়ে থাকে। তাহলে কি হলো, ওই ভেনাস ব্লাড থাকার জন্য এনগজ হয়ে থাকলো, আর্টেরিয়াল সাপ্লাইটা কম্প্রেসড হয়ে গিয়ে পার্মানেন্ট ড্যামেজ। এই যে ইরেকটাইল ডিসফাংশনটা যেটা হলো, সে আর কোনোদিন ছাড়বে না। এন্টায়ার পেনিসটা ওর কাইন্ড অফ কী বলবো মানে মরে গেল, নার্ভ ড্যামেজ এবং টিস্যু ড্যামেজ। তাহলে আলটিমেটলি কী হলো, মানে একটা আনইউজুয়াল মানে ইনক্রিমেন্টের জন্য সারা জীবনের জন্য নষ্ট হয়ে গেল। আরও অনেক কিছু হয়েছিল, এন্টায়ার লাইফ ওয়াজ প্যাথেটিক, আমি তার মধ্যে যাচ্ছি না। মানে চোখের সামনে দেখা কিছু দরকার ছিল না, তার একদম দরকার ছিল না। হিজ ওয়াইফ ওয়াজ হ্যাপি উইথ হিম, এবং অ্যাপারেন্টলি পরে আমরা যা প্রশ্ন করে জেনেছিলাম যে হি সেক্সুয়াল লাইফ ওয়াজ কোয়াইট হেলদি, নর্মাল। তো সেই জন্য এইটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমার মনে হয় তোমাদের একটা বার্তা দেওয়া উচিত যে যতক্ষণ না ডাক্তার রেকমেন্ড করছে ততক্ষণ পর্যন্ত কোনো রকম কোনো এই ধরনের ওষুধ কিন্তু খাওয়াটা সেফ না। বিশেষ করে আমি আরেকটা ঘটনার কথা বলছি, বাংলাদেশি কাপল আমার কাছে এসেছিল দেখাতে। আমি অ্যান্ড্রোলজি প্র্যাকটিস খুব একটা করি না, মানে খুবই লিমিটেড। আমার কাছে এলে আমি ইউজুয়ালি অন্য কারোকে যারা স্পেশালিস্ট তাদের কাছে পাঠিয়ে দিই। ইনফ্যাক্ট অ্যান্ড্রোলজিস্ট পাওয়াও যায় না। একদম তাই, মানে যদিও ইউরোলজিস্টের পার্ট, কিন্তু অ্যান্ড্রোলজিস্ট প্র্যাকটিস অ্যাকচুয়ালি অ্যান্ড্রোলজি শব্দটার সাথে কেউ অ্যাওয়্যার নয়। আমরা খুব পাতি বাংলায় সবাই জানি, বিভিন্ন দেয়ালে পোস্টার দেখি সেক্সোলজিস্ট। সেক্সোলজিস্ট একদম টোটালি ডিফারেন্ট। আর ছোটবেলায় দেখতাম ডিকেলোজ। তার সাথে কোনো যোগাযোগ আপনার আছে? মানে আমরা ওনার ইন্টারভিউ করতে চাই, মানে সত্যি এটা আমি সবার সাথে আমি সিরিয়াস বলছি, এটা হয়তো আমি জানি না উনি জীবিত কিনা তাও জানি, কারণ এখন আর খুব একটা দেখতে পাওয়া যায় না। ছোটবেলায় যখন ট্রেনে আর হাওড়া স্টেশনে
ওখানে বাথরুমে ইনফ্যাক্ট আমরা যখন ইনজেকশন পডকাস্ট এটা শুরু করব সেক্সোলজিস্ট বলে মেডিকেল ইয়েতে কোনো কিছু degree হয় না রাইট তো এবার ইনফ্যাক্ট আমরা প্রথম কয়েকজন ডাক্তার লিস্টের মধ্যে ডিকেল ছিল, আমি ভীষণভাবে ডিকেল দিই। খুঁজে বার করবো ওনার সাথে একটা ওই হিস্টোরিক ভ্যালু আছে না আমাদের। যাই হোক, এবার অ্যান্ড্রোলজিস্ট কথাটার সাথে অনেকেই ওয়াকিবহল নয়। ওই যে উনি যেটা বললেন, সবাই জানে সেক্সোলজিস্ট বলে আদতে কিছু হয় না। মানে সেই মানে ওইরকম প্রথাগত কোনো ডিগ্রি নেই, হ্যাঁ। মানে একটা এমবিবিএস এর পরে সেক্সোলজিস্ট হচ্ছে এরকম নয়। মানে যেমন ব্যাপারটা। কার্ডিওলজিস্ট বলে একটা জিনিস আছে, পড়াশুনো করা হয়, বা ইউরোলজিস্ট আপনি যেটা বললেন, সেক্সোলজিস্ট বলে ওরকম করে ডিগ্রি নেই। উনি হচ্ছেন হয়তো সেক্সুয়াল হেলথ স্পেশালিস্ট বলতে পারি আমি। তো যেটা বলছিলাম, বাংলাদেশি কাপল এসেছে, খুব ইয়াং ছেলেপুলে, এবং মানে ওরা অ্যাকচুয়ালি বাংলাদেশি অরিজিন, থাকে কানাডাতে কর্মসূত্রে। ওরা ইন্ডিয়া ঘুরতে এসছে, তো কলকাতাতে এসছে অবভিয়াসলি। তো কিছু সমস্যা আছে ওই সেক্সুয়াল হেলথ। ছেলেটির বয়স 33, মেয়েটির বয়স 30 এরকম, উচ্চশিক্ষিত। ছেলেটি মনে হয় কম্পিউটার ইঞ্জিনিয়ার, মেয়েটিও কিছু একটা, আমার ঠিক মনে নেই এখন। এলো, তো ওদেরকে আমি বেসিক কিছু জিনিস জিজ্ঞেস করলাম, কিন্তু দেখলাম যে ওই ওভার দ্য কাউন্টার মেডিসিন নিয়ে থাকে। যাই হোক, তারপরে কথাবার্তা হওয়ার পরে আমি ওদেরকে ওই যা বললাম যে ইভ্যালুয়েশনের জন্য আমি ওদেরকে কিছু টেস্ট বলি, কিন্তু ওরা বললো আমার পক্ষে এক্ষুনি সম্ভব নয়। আমরা ওদের গোটা ভারতে অনেক জায়গায় ঘোরার প্ল্যান। প্রায় দিন 15 পরে হঠাৎ করে ছেলেটি ফোন করে আমাকে রাজস্থানের কোনো একটা জায়গা থেকে, যে ডক্টর ঘোষ, আমি খুব সমস্যায় পড়েছি, যেরকম কিছু একটা মানে ওই ইন্টারনেটে অ্যাভেলেবেল কোনো একটা যাতে ওই যেগুলোতে ঘোড়ার ছবি থাকে, একদম ঘোড়ার মতন শক্তি পাবে, তো সেরকম জিনিস একটা কিছু খেয়েছে, এবং কতটা খেয়েছে সেটাও জানেন না। মানে ও ভেবেছিল যে, আমি জানি না পাউডার কিনা ট্যাবলেট যাওয়া যায় না, মোটামুটি ওইখানে যা বলা ছিল তার দুগুণ ও খেয়েছে। প্রথম দিনে কাজ হয়েছে, সেকেন্ড দিন থেকে ওই আনইউজুয়াল ইরেকশন বা প্রায়াপিজম হয়ে গেছে। তো আমি ওকে বলি যে ইমিডিয়েটলি কোথাও দেখাও, দেখো তোমার কাছে ওই টাইমটা নেই যে তুমি কলকাতায় এসে আমাকে দিয়ে ট্রিটমেন্ট করবে। যদি ফ্লাইটেও আসে তাহলে বেশ কয়েক ঘন্টা, 6 ঘন্টার মধ্যে প্রায়াপিজমকে ট্রিট করতে হয়, না হলে ওই পার্মানেন্ট ইরেকটাইল ডিসফাংশনে চলে যেতে পারে। আবার যাই হোক, তারপরে আর কোনো ফোন নেই। তার দিন 3 পরে আবার একবার ফোন, তখন সে দিল্লিতে, ট্রিটমেন্ট হয়নি। কিন্তু আমি তাকে সত্যিটা বলতে পারছি না যে এখন তুমি ট্রিটমেন্ট করালেও আর তুমি তোমার পার্মানেন্ট ডিসফাংশন থেকে তুমি ফিরতে পারবে না। ফাইনালি কলকাতায় ফেরে, দিল্লিতেও ট্রিটমেন্ট নেয় না, কলকাতায় ফেরে, এবং আলটিমেটলি 33 বছরের একটা ছেলে, সে লস্ট হিজ ইরেকশন কমপ্লিটলি ফর লাইফ। তাকে পেনাইল ইমপ্ল্যান্ট বসাতে হবে তারপরে। তো সুতরাং সায়ন যেটা প্রত্যেকটা শোয়ের শেষে বলে, যে যদি সত্যিই কোনো শারীরিক অসুস্থতা বোধ করেন বা যদি এরকম কোনো প্রবলেম হয়, তাহলে নিজে চিকিৎসা করবেন না, অবশ্যই ডাক্তার দেখাবেন। হ্যাঁ, তুমি বলতে পারো যে জাগাতে গিয়ে মেরে ফেলো না। বেসিক্যালি আপনার প্রিয় অর্গানকে বা পুরুষাঙ্গকে জাগাতে গিয়ে মেরে ফেলবেন না, যেটা ডাক্তারবাবু এতক্ষণ ধরে বললেন। এইবার আসি আমাদের আরেকটা পুরুষাঙ্গের কথায়, অর্থাৎ অন্ডকোষ, টেস্টিস। এইটাকে ভগবান এত সেন্সিটিভ বানালো কেন? মানে আর সব জায়গায় লাগলে লাগে, কিন্তু ওখানে একটু বেশিই লাগে। না, এটারও কিন্তু একটা সায়েন্টিফিক যুক্তি আছে। তার কারণ হচ্ছে যে কোনো জীবের মানে এক্সিস্টেন্স হচ্ছে তার রিপ্রোডাকশনের উপরে। ফলে টেস্টিস পুরুষের ক্ষেত্রে এবং ডিম্বাশয় বা ওভারি মহিলাদের ক্ষেত্রে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনগতভাবে। ফলে ওই জায়গাটা যদি আমি সবচেয়ে সেন্সিটিভ না করি, তার ক্ষতি হওয়ার সম্ভাবনা, চোট লাগার সম্ভাবনা। এই যে বাইরে কেন, শরীরের বাইরে কেন, সেটারও কিন্তু একটা সায়েন্টিফিক যুক্তি আছে। এবং ঝোলে কেন, বা শরীরে আমরা বলতে পারি টেম্পারেচার ওয়াইজ চেঞ্জ হয়। একদম, শরীরের বাইরে কেন, শরীরের ভেতরে আমাদের টেম্পারেচার বেশি থাকে। ওই টেম্পারেচারে শুক্রাণু বা স্পার্ম প্রোডাকশন কিন্তু ভালো হয় না। সেই কারণে ওইটাকে আমরা সেই কারণে ওটা জন্মগতভাবে শরীরের বাইরে, ফলে টেম্পারেচারটা কম থাকে, ঠিক আছে। এবং ওই একটা ব্লাড ভেসেল অন্যান্য অর্গানে যেমন একটা আর্টারি গেল বা ধমনী গেল, একটা শিরা দিয়ে ফিরলো, সেরকম না করে একটা লিশ অফ ব্লাড ভেসেল দিয়ে টেস্টিসটাকে বেশ কিছু জায়গা কভার করা থাকে। তার কারণটা হচ্ছে এই আর্টেরিয়াল ব্লাডটা যখন যাচ্ছে তার টেম্পারেচারটা কম হয়ে যাবে, ওটাকে প্যাম্পিনিফর্ম প্লেক্সাস বলা হয়। মানে ভেনাস ব্লাডটা একটা পার্টিকুলার থেকে না এসে একটা জালের মতন জায়গা দিয়ে যাচ্ছে, ফলে সারফেস এরিয়াটা বাড়বে, হিট এক্সচেঞ্জ বেশি হবে, আর্টেরিয়াল ব্লাডের টেম্পারেচার কমে যাবে, ফলে আলটিমেটলি টেস্টিসের টেম্পারেচার। এটা খুব ভীষণ একটা কমপ্লেক্স একটা, কিন্তু কতটা নেচার কতটা চিন্তা করে বানিয়েছে যে ওর টেম্পারেচারটা কম থাকলে স্পার্ম হেলথ বেটার হবে। আর একটা জিনিস জিজ্ঞেস করবো, যে খেলার মাঠে ভুলবশত বলটা লেগে গেলে সবার একটা ইউনিভার্সাল জেস্চার ছিল, দাঁত টিপে ধরতে আমরা, বা ওখানে লেগে গেলে ভুল করে। এইটার একটা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশারটা বাড়িয়ে দেওয়া, আর 2 নম্বর হচ্ছে যদি আমার নিঃশ্বাসটা বন্ধ করে দেওয়া হয় তাহলে একটা অন্য অস্বস্তি শুরু হবে। তো এইটা
পেন গেটওয়ের একটা ব্যাপার আছে, মানে মাইন্ডটাকে ডাইভার্ট করা। একদম তাই। একটা জায়গাতে ব্যথা লাগলো, আমি যদি অন্য জায়গায় একটা পেনকে মানে স্টিমুলেট করি, তাহলে ওই পেনটা মানে সেন্সেশনটা কম্পারেটিভলি কমে যাবে, ঠিক আছে? তো সেইটা একটা এই কারণ হচ্ছে। আবার টেম্পারেচারে শ্রিঙ্কেজও হয় টেস্টিসের। টেস্টিসের শ্রিঙ্কেজ হয় না, শ্রিঙ্কেজ হয় সেটা হচ্ছে টেস্টিবারে স্ক্রোটাল স্কিনটা শ্রিঙ্ক করে। তার কারণ শুধু অ্যাকচুয়ালি স্কিন নয়, একটা মাসেল লেয়ার থাকে, ডার্টোস বলি আমরা। তো সেই ডার্টোস মাসেলটা কিন্তু শ্রিঙ্ক করে ছোটা, সেই জন্য শীতকালে গুটিয়ে যায়। মানে গোয়াতে বেড়াতে গেলে বেড়ে যায়, সিকিমে গেলে খুঁজেই পান না, যেটা হয় আর কি, মানে এই ডিফারেন্সটাই বলছি। আর একটা বিষয় ছেলেদের কনফিউশন থাকে, একটা হচ্ছে বক্সার এবং টাইট আন্ডারওয়্যার, কোনটা এই পুরুষাঙ্গের হেলথের জন্য ভালো, বা এটার সাথে কোনো সম্পর্ক আছে? একদম তাই, মানে এটা ওই এক্সট্রিম, যেটা একটু আগে আমরা অন্য মাস্টারবেশন নিয়ে আমরা কথা বলছিলাম, তো এটা ওই দুটো এক্সট্রিম, মানে কোনোটাই না। আমার রাত্রিবেলা শোবার সময়তে কোনো সারা শরীরে কখনোই কোনো টাইট আন্ডারগার্মেন্ট পরা উচিত না, সেটা যে কোনো মানুষের ক্ষেত্রে, পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে। ফলে রাত্রিবেলা বক্সার পরলে বা যদি কিছু কেউ আন্ডারগার্মেন্ট নাও পরে, সেটা হেলদিয়ার। কিন্তু দিনের বেলাতে দুটো জিনিস, একটা হচ্ছে যে ওই যে মানে আমাদের বাই নেচার হ্যাঙ্গিং টেস্টিকলস এবং সেন্সিটিভ জায়গা, ফলে সেটাকে যদি আমি প্রপারলি প্রোটেক্ট না করে রাখি, সেটা চোট আঘাতের সম্ভাবনা বেশি। সেটা একটা গেল। 2 নম্বর হচ্ছে যদি কারোর সমস্যা থাকে, টেস্টিকুলার প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে আমরা একটা স্ক্রোটাল সাপোর্ট ইউজ করতে বলি, ঠিক আছে? সেটা একটা জালের মতন জিনিস, সাসপেন্সারি ব্যান্ডেজ বলা হয়। অথবা যদি খুব টাইট আন্ডারগার্মেন্ট, নর্মাল আন্ডারগার্মেন্ট নয়, যেটাকে খুব কমনলি বাইক বলা হয়, ক্রিকেটার বা ফুটবলাররা যেটা পরে, সেটা একটা মোটা কাপড়ের আন্ডারগার্মেন্ট এবং তার ইলাস্টিক মেটেরিয়াল আছে না, এবং ওটা আরো ইউজ করা হয় অ্যাবডোমিনাল গার্ডটাকে প্লেস করা। একদম তাই। তো ওইটা টাইট করে ধরে রাখবে। সেই ক্ষেত্রে ওই কারণটা হচ্ছে ওইটা যে স্ক্রোটামটা ঝুললে তার উপরে টান পড়বে, একটা স্ট্রেচ হয়, সেখানে ব্যথাটা বেশি হয়। সেটা যদি না হয় তাহলে ব্যথাটা কম হবে। একটা ধারণা রয়েছে বেশি সাইকেল চালানো আদতে অন্ডকোষের হেলথের জন্য খুব খারাপ, এটা কি ঠিক না ভুল? মানে এটাও কিছু না মিথের মতন, মানে বেশি সাইকেল চালানো নয়, আমরা যদি এভাবে দেখি যে সাইকেল চালানোতে ট্রমা হচ্ছে রিপিটেড, সেটা খারাপ, ওকে, ঠিক আছে? কিন্তু যদি ট্রমা না হয়, গ্রামে আগে মানুষরা কজনের কাছে আর বাইক স্কুটার থাকতো, সাইকেলই তো চালাতো। আমরাও ছোটোবেলায় সাইকেলই চালিয়েছি, মানে ক্লাস 12 পর্যন্ত সাইকেলই চালিয়েছি, ঠিক আছে? তো সেটা কিন্তু না, যে ট্রমাটা কিন্তু একটা ডেট্রিমেন্টাল ফ্যাক্টর ডেফিনেটলি। ট্রমা না হলে ঠিক আছে, বা সাইক্লিং যারা করে, প্রফেশনাল সাইক্লিং যারা করছে, তাদের ক্ষেত্রে টেস্টিকুলার। আচ্ছা, এবার একটা বিষয় আসি, যে মানুষ খুব টেরিফাইড হয়ে থাকে একটা বিষয় নিয়ে, ক্যান্সার। তো আপনার ডোমেনের যে ক্যান্সারগুলো আছে সেইগুলো যদি একটু বলেন। অর্থাৎ ইউরোলজিক্যাল ক্যান্সার কি কি হয়? প্রথমেই একটা কথা আমি বলবো, মানে একটা হেডলাইনের মতন তোমাদের কাছে যে তোমরা এটাকে প্রমোট করো। ইউরোলজিক্যাল কেন, যে কোনো ক্যান্সার হ্যাজ মাল্টিপল অ্যান্সার্স, রাইট, গুড। তো এইটা খুব ইম্পর্টেন্ট। আমরা অ্যাওয়ারনেসের কথাতে আসবো, কিন্তু তার আগে টেকনিক্যাল জিনিসগুলো বলি, কি ধরনের ক্যান্সার। এক্স্যাক্টলি, মানে ক্যান্সার মানেই আমরা ধরে নিই এটা মারণ রোগ, মানে কেউ বাঁচবে না, মানে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, যেটা আমরা এতদিন ধরে জেনে এসেছি। কিন্তু এটা কিন্তু এখন নয়, মেডিকেল সায়েন্স অনেক উন্নতি করেছে অলরেডি। এটা নিয়েও আমরা একটা এপিসোড করেছি, ডক্টর সুপ্রতিম ভট্টাচার্য সেটা নিয়েও বলেছে যে যদি ডায়াগনোসিস প্রপার সময় হয়, তার প্রগনোসিসের চান্সেস অনেক হায়ার। সো ক্যান্সারের এখন উত্তর আছে, আপনারা ভয় পাবেন না, খালি ঠিক সময় এটাকে ডিটেক্ট করতে হবে। ওভার টু ইউ স্যার। তো ওপর থেকে শুরু করে আমরা প্রথমে অ্যাড্রেনাল, সবচেয়ে ওপরে আছে, কিডনিরও ওপরে থাকে দুটো গ্ল্যান্ড। অ্যাড্রেনাল ক্যান্সারের ইনসিডেন্স কিন্তু বেশ কম। আমরা যে সমস্ত অ্যাড্রেনাল টিউমারগুলো পাই, আমরা প্রথমে বলছিলাম যে টিউমার যেগুলো থাকে সেগুলো কিছু ফাংশনাল, মানে হরমোন প্রডিউস করে বা কিছু এনজাইম প্রডিউস করে, আর কিছু থাকে শুধুমাত্র সাইজে বড় হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা বেনাইন ডিজিজ, ক্যান্সার নয়। তারপরে কিডনির ক্ষেত্রে আদার উল্টো, কিডনির ক্ষেত্রে বেশিরভাগ টিউমার ক্যান্সারাস। এবং আমরা শুরুতে আলোচনা করছিলাম যে 2 ধরনের হয়, একটা হচ্ছে আরসিসি, রেনাল সেল ক্যান্সার যেটাকে আমরা বলি, সবচেয়ে কমন টিউমার হচ্ছে আরসিসি, এবং সেইগুলো মানে এই সিমটম খুব কম থাকে। আমি কালকেই বলছি, একজন আমার কলিগের ভাইরা ভাই কালকে এসেছিলেন, তার একটা পরশু দিনকে 10 সেন্টিমিটার বড় হয়ে গেছে, 10 সেন্টিমিটার, মানে প্রায় এত বড় একটা টিউমার হয়ে গেছে। ভদ্রলোক জানেনি না, ভদ্রলোক কোনো একটা কলেজের প্রিন্সিপাল, মানে শিক্ষিত লোক, এরকম নয় তার সমস্যাকে ইগনোর করছে, এরকম নয়। আনফর্চুনেটলি এই কিডনি টিউমারগুলো এইরকম সাইলেন্টলি বড় হতে পারে। মানে আমরা অনেক সময় দেখতে পাই যে সেটা অনেকটা গ্রো করে গেছে, মেটাস্টেজ, মানে ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু মানে সেই ব্যক্তির কোনো রকম কোনো সমস্যাই হয়নি, ঠিক আছে? ফলে এইগুলো যাই হোক, একটা মজার বিষয়, মজার বলবো না, একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই
হেলথ যে কি বলবো চেক আপগুলো, এক্সিকিউটিভ হেলথ চেক আপ বা বিভিন্নগুলো আছে, তাতে আলট্রাসোনোগ্রাফিটা এখন কিন্তু অনেক প্যাকেজের মধ্যে অনেক হসপিটাল বা ইনস্টিটিউশন তারা রাখে। তো ফলে এইখান থেকে কিন্তু পিক আপ হয়, মানে টু দ্য এক্সটেন্ট এই ধরনের টিউমারগুলো একটা নাম দেওয়া হয়েছে, তাকে বলা হয় ইনসিডেন্টালোমা, মানে ইনসিডেন্টালি ডিটেক্টেড টিউমার, সেখান থেকে ইনসিডেন্টালোমা। তো আলট্রাসোনোগ্রাফি করে, এখন আলট্রাসোনোগ্রাফি খুব ইজিলি অ্যাভেলেবল, মানে অলমোস্ট সমস্ত ক্লিনিকে বা প্যাথোলজিক্যাল বা রেডিওলজিক্যাল ল্যাবরেটরিতে আলট্রাসোনোগ্রাফি অ্যাভেলেবল। তো ফলে এই টিউমারগুলো কিন্তু বেশিরভাগ আমরা পাই ওই অবস্থাতে ডিটেক্ট করে। তো এইটা গেল আরসিসি। আর একটা বলেছিলাম ট্রানজিশনাল সেল কার্সিনোমা, যেটা কিনা ইউরিন প্যাসেজে, সেটা যে কোনো জায়গায় হতে পারে, কিডনিতে হতে পারে, ইউরেটারে হতে পারে এবং মূত্রথলিতে হতে পারে বা ইউরেথ্রাতেও হতে পারে, ফাইনাল যে প্যাসেজটা। আর কিছু টিউমার হয় যে এই পাইপ তো একটা বেসিক্যালি, সেই পাইপ তাহলে মাসেল লেয়ার থাকবে, সেই মাসেলের কিছু টিউমার হয়, যদিও সেগুলো বেশ রেয়ার, খুব একটা কমন নয়। ব্লাডারে কিন্তু বহু ধরনের টিউমার হয়, বহু ধরনের। টিসিসি বা ট্রানজিশনাল সেল ক্যান্সার সবচেয়ে কমন, এছাড়াও বিভিন্ন স্কোমা সেল কার্সিনোমা, বিভিন্ন এন্ডোক্রিন টিউমার হতে পারে, সেগুলোর আবার ভ্যারাইটি আছে। মাসেল থেকে টিউমার হতে পারে, যদিও সেগুলো কম, ইনসিডেন্স কম, কিন্তু বহু টিউমার এই ধরনের হতে পারে। ইউরেথ্রাতে ইউজুয়ালি ওই লাইনিংটা যেটা বলছিলাম টিসিসি বা স্কোমা সেল কার্সিনোমা এগুলো হয়। তো মোটামুটি এই হচ্ছে আর আচ্ছা, পেনিস টেস্টিসেও কিন্তু ক্যান্সার হয়, যদিও আমরা যেটা বলছিলাম যে পেনিসের যেটা স্কোমা সেল কার্সিনোমা বলে একটা হয় ওই স্কিন লাইনিংয়ের থেকে, সেটা ক্যান্সার কিন্তু খুব কম নয়। আর টেস্টিসেও টিউমার হতে পারে। টেস্টিসের টিউমারগুলো কিন্তু আমরা ওই হরমোনাল বা এই এনজাইমেটিক চেঞ্জেস দিয়ে দেখতে পাই। তো টেস্টিসের ক্ষেত্রে একটা সুবিধে আছে, পেনিস বা টেস্টিস যেহেতু শরীরটা বহিরাঙ্গ, সেহেতু সেলফ এক্সামিনেশনের একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে, যে ফিজিক্যাল কিছু ফিল করছি কি না, মানে টেস্টিসের ভেতরে একটা আলাদা করে কোনো লাম্প বা নোডিউল বা শক্ত কিছু একটা মাংসপিণ্ড বা শক্ত কিছু একটা, মানে যেটার কনসিস্টেন্সি আলাদা, মানে কনসিস্টেন্সি মানে তার কী বলবো বাংলাটা কী হবে, মানে মাসলে এইখানটা যতটা আর হাড়ের ওপরে চাপলে তার এই দুটোর মধ্যে তো একটা আলাদা থাকবে, মানে যেটা আমরা আলোচনা করছিলাম যে পেনাইল ক্যান্সার এবং টেস্টিকুলার ক্যান্সার। টেস্টিকুলার ক্যান্সারে যেটা আমরা বলছিলাম যে সেলফ এক্সামিনেশনের একটা রোল আছে, যেটা মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট এক্সামিনেশনের একটা রোল আছে, টেস্টিকুলার এবং পেনাইল ক্যান্সারেও একটা রোল আছে। তার কারণ এইটাই বহিরাঙ্গ বলে আমরা নিজেরাই সবার আগে কিন্তু সচেতন থাকলে জানতে পারি যে কিছু একটা অ্যাবনর্মালিটি আমরা ফিল করছি বা দেখতে পাচ্ছি, তখন ইমিডিয়েটলি যেন ডাক্তারকে, সেটা যে ইউরোলজিস্ট হতে হবে এরকম কোনো মানে নেই, আমার ফিজিশিয়ান মানে ফ্যামিলি ডক্টর যে আছে তাকে আমরা জানাতে পারি যে আমি কিছু একটা অ্যাবনর্মালিটি ফিল করছি, তিনি তখন বলবেন যে এক্সামিন করে বা কারো কাছে রেফার করতে পারেন। তো ক্যান্সার সম্বন্ধে জানলাম, আমাদের ইউরোলজিক্যাল ক্যান্সার সম্বন্ধে, এদের ট্রিটমেন্ট মানে সার্জিক্যাল কি ট্রিটমেন্ট হয়? সার্জিক্যাল ট্রিটমেন্টটা ইন্ডিভিজুয়াল অর্গানের ওপরে ডিপেন্ড করে, মানে কী ধরনের অপারেশন। প্রস্টেট নিয়ে আমরা একটা বলেছিলাম যে মাইক্রোসার্জারি, এখানেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শুধু এক্সটার্নাল অর্গানগুলো, মানে পেনাইল এবং টেস্টিকুলার ক্যান্সারের প্রাইমারি যে সোর্সটা সেটাকে বাদ দেওয়ার জন্য যে অপারেশন হয় সেগুলো মোস্টলি ওপেন সার্জারি, কারণ বাইরে যদি পেটের ভেতরে যেগুলো রয়েছে কিছু লিম্ফ নোডে স্প্রেড থাকে, লিম্ফ নোড ডিসেকশন, সেগুলোকে আমরা ল্যাপ্রোস্কোপিক্যালি বা রোবোটিক্যালি করতে পারি। কিডনি টিউমারের ক্ষেত্রে যেটা মেইনস্টে অফ ট্রিটমেন্ট ছিল যে কিডনিটাকে বাদ দেওয়া টিউমার সময়, সেটাকে আমরা বলি র্যাডিক্যাল নেফ্রেক্টমি। তো সেই জিনিসটা কিন্তু এখন আর খুব একটা আমরা বিশ্বাস করি না, মানে সব ক্ষেত্রে বিশ্বাস করি না, কোনো কোনো ক্ষেত্রে খুব টিউমার বড় হয়ে গেছে বা আরও কিছু ফ্যাক্টার্স থাকলে তখন র্যাডিক্যাল নেফ্রেক্টমি করতে হয়। কিন্তু এখন আমরা সব পেশেন্টের ক্ষেত্রে একবার অন্তত চিন্তাভাবনাতে আনি, আমরা বলি নেফ্রন স্পেয়ারিং সার্জারি। নেফ্রন স্পেয়ারিং সার্জারি মানে কি হচ্ছে, যেটা বলছিলাম যে গোটা কিডনিটাই তো টিউমারে আক্রান্ত নয়, তার কোনো একটা পার্ট, সেটা কম হতে পারে বেশি হতে পারে। তো তার মানে গোটা কিডনিটা নষ্টও হয়নি, টিউমারাস পার্টটা ফাংশন করছে না, কিন্তু বাকি পার্টটা তো ফাংশন করছে নর্মালি। তো বাকি পার্টটাকে যদি আমরা সেই ফাংশনাল পার্টটাকে যদি প্রিজার্ভ করতে পারি, অথচ সাইমালটেনিয়াসলি আমরা টিউমারাস পার্টটাকে এফেক্টিভলি বাদ দিলাম, যাতে কোনো টিউমার পড়ে রইল না, আবার ফাংশনিং পার্টটাকে প্রিজার্ভ করলাম, এইটা হচ্ছে নেফ্রন স্পেয়ারিং সার্জারি, বা আমরা টেকনিক্যালি আমাদের সার্জারি ভাষায় বলি পার্শিয়াল নেফ্রেক্টমি। সেটা কিন্তু এখন আমরা খুব বেশি জোর দিই, তবে সব ক্ষেত্রে সম্ভব হয় না। যদি এমন টিউমারটা এমন পজিশনে রয়েছে, ছোট টিউমার হলো যে তার মেন ব্লাড সাপ্লাই নষ্ট হয়ে যাবে, তখন তো সেটা বাঁচানো সম্ভব নয়। তো কিন্তু আমরা সমস্ত ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে যদি ফাংশনিং পার্টটাকে বাঁচিয়ে ওইটাই করা, এবং সেটা আমরা
ল্যাপ্রোস্কোপিতেই করছি বা রোবোটিক্সেও সম্ভব। মানে তার জন্য ওপেন সার্জারি করতে হবে তার কোনো মানে নেই। আর কিছু অপারেশন মানে টিসিসি যেটা বলছিলাম আমরা, সেটা যদি হয় তখন কিন্তু গোটা যেহেতু ওটা অনেকটা জায়গা জুড়ে ফিল্ড চেঞ্জেসের সমস্যা হতে পারে, গোটা জায়গাটাকে বাদ দিতে হয়। কিডনি তখন কিন্তু আর বাঁচানোর খুব একটা জায়গা থাকে না, তখন নেফ্রো ইউরেটেরেক্টমি বলি, মানে কিডনি এন্টায়ার লেন্থ অফ দ্য ইউরেটার এবং ব্লাডারেরও কিছু পার্টটা আমরা বাদ দিই। ব্লাডারের ক্ষেত্রে তেমনি র্যাডিক্যাল সিস্টেক্টমি বলি আমরা, মানে গোটা ব্লাডারটাকে বাদ দেওয়া। তার আগে অবশ্য ডিটেকশনের জন্য টিউআরবিটি বলে একটা এন্ডোস্কোপিক অপারেশন করা হয়, যেটা প্রস্টেটের ক্ষেত্রে বলছিলাম টিউআরপি, এন্ডোস্কোপিক সার্জারি। তো এন্ডোস্কোপিক্যালি মূত্রথলির ভেতরে গিয়ে দেখি টিউমার কোথায় আছে, বায়োপসি হয় এবং সেটা বোথ ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক, কী ধরনের টিউমার সেটাও জানতে পারবো। আর যে টিউমারটাকে আমরা নারকেল করার মতন বাদ দিলাম, সেটা কিন্তু তার জন্য থেরাপিউটিক্যালিও সাউন্ড হতে পারে, মানে আর ট্রিটমেন্ট লাগলো না, গোটা টিউমারটা বেরিয়ে গেল। তারপরে যদি প্রয়োজন হয় তখন র্যাডিক্যাল সিস্টেক্টমি করা হয়, মানে গোটা ব্লাডারটাকে বাদ দিয়ে। একটা মানুষ যদি গোটা ব্লাডারটাকে বাদ দেওয়া হয় তাহলে সে পেচ্ছাপ করবে কোথা দিয়ে? তখন এই ইউরিনারি প্যাসেজ দুটোকে, মানে ইউরেটার দুটোকে একটা খাদ্যনালী বা আইলিয়াম বলে একটা পার্ট আছে তার সঙ্গে জুড়ে দেওয়া হয় এবং সেইটাকে পেটের নাভির ডান দিকে ওটাকে বাইরে বার করে, যেরকম কোলোস্টমি করা হয় খাদ্যনালী ক্যান্সারের ক্ষেত্রে, এক্ষেত্রে ইউরোস্টমি বলি আমরা, ওটাকে বাইরে বার করে দেবে এবং সেখানে ব্যাগ লাগানো হয় হিসেবে চলে, কিন্তু এটা একটা প্রথা। আর একটা হয় কিনা খাদ্যনালীর বড় অংশকে আবার রিফ্যাশন করে একটা মূত্রথলির মতন বানানো হয়, নিও ব্লাডার বলা হয় সেটাকে। তো সেটা দিয়ে একদম নর্মাল ইউরিনারি কী বলবো হ্যাবিটের মতন না হলেও একটা পদ্ধতি অবলম্বন করা যায় যেটাতে সে নিজে ইউরেথ্রা দিয়ে ভয়েড করতে পারে। আর নন সার্জিক্যাল ট্রিটমেন্ট কী হতে পারে? দু রকমের থেরাপিও যে কোনো ক্যান্সারে, একটা হচ্ছে কিউরেটিভ, মানে কিউরেটিভ ইনটেন্টে থেরাপি, মানে আমি রোগটাকে নির্মূল করার জন্য চিকিৎসা করছি। আর একটা হচ্ছে রোগটাকে কন্ট্রোল করার জন্য, আমি জানি রোগটা এমন জায়গায় ছড়িয়ে গেছে সেখানে আমি তাকে পুরোপুরি সুস্থতা দিতে পারবো না বা ক্যান্সার মুক্ত করতে পারবো না, সাপোর্টিভ থেরাপি। বেশিরভাগ সার্জারিগুলো করা হয় যখন আমরা এই কিউরেটিভ ইনটেন্টে দিচ্ছি, সেটা প্রস্টেট হতে পারে, র্যাডিক্যাল প্রস্টেটেক্টমি, ইউরিনারি ব্লাডার হলে র্যাডিক্যাল নেফ্রেক্টমি। ওই জন্যই র্যাডিক্যাল কথাটা, মানে এন্টায়ার পার্টটাকে বাদ দিয়ে দিচ্ছি। র্যাডিক্যাল নেফ্রেক্টমি বা পার্শিয়াল নেফ্রেক্টমি, র্যাডিক্যাল নেফ্রো ইউরেক্টমি, সবার ক্ষেত্রে একটা র্যাডিক্যাল পেনেক্টমি, র্যাডিক্যাল লিম্ফ নোড ডিসেকশন, সবার ক্ষেত্রেই তাই সার্জারিটা। এই সার্জারিগুলো যদি একটা পার্টিকুলার কোনো ক্যান্সার ছড়িয়ে পড়ে থাকে তাহলে র্যাডিক্যাল সার্জারির কোনো রোল খুব একটা নেই, একদম নেই তা বলবো না, কোনো স্পেসিফিক ক্ষেত্রে হতে পারে। তখন আমাদের কি লাগে না, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বা এই রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি, ওটা কন্ট্রোল করার জন্য। অর্গানস কনফাইন্ড ডিজিজের ক্ষেত্রেও এইগুলো মাল্টিডিসিপ্লিনারি রাখতে পারে, কিন্তু তখন সার্জারিটা মেনস্টে বা রেডিয়েশনটা মেনস্টে, তার সঙ্গে কেমোথেরাপি পাচ্ছে। কিন্তু যদি ছড়িয়ে পড়ে থাকে তখন সার্জারি, মানে এই পুরোটাকে কেটে বাদ দিলাম, এই রোল খুব একটা থাকে না। সাইটোডিডাকটিভ সার্জারি বলে একটা টার্ম আছে, যে ক্যান্সার ভলিউমটাকে কম করে দিলাম, সেটা একটা রোল আছে, কিন্তু মেজরিটি ক্ষেত্রে তখন কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি লাগে। এইবার একটা খুব গুরুত্বপূর্ণ ট্রিভিয়া আপনাদেরকে জানাবো, যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনি মারা গেছিলেন একটি ইউরোলজিক্যাল কারণে। তো 22শে শ্রাবণ কি হয়েছিল, এটা যদি আপনি এখানে এক্সপ্লেন করেন। অ্যাকচুয়ালি ওনার যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা প্রস্টেটাইটিস, অ্যাকিউট প্রস্টেটাইটিস বলি, এবং তখন এত সত্যি অ্যান্টিবায়োটিকেরও ট্রিটমেন্ট অত, মানে অ্যান্টিবায়োটিক ছিলই না, আর ট্রিটমেন্টও এরকম কিছু নয়। তো ওনার সেটা থেকে কমপ্লিকেশান হয়, একটা সিভিয়ার ইনফেকশান হয়, সেপসিস বলি আমরা। আলটিমেটলি ওটার জন্যই কিন্তু এই প্রস্টেটাইটিস থেকে ওনার মৃত্যু হয়। ওনাকে ট্রিটমেন্টও কলকাতার খুব নাম করা সার্জেন এবং মেডিসিন লোকজন করেছিলেন, কিন্তু আনফর্চুনেটলি সেই ট্রিটমেন্ট সাকসেসফুল হয় না এবং ওটা থেকে ওনার মৃত্যু হয়। মানে এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে তুমি এটা বললে, কারণ খুব কম বাঙালি আছে মনে হয় এইটা জানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুটা ঠিক অ্যাকচুয়ালি কীভাবে হয়েছিল। ওকে, বসে টয়লেট করবো নাকি দাঁড়িয়ে? এটা তো কিছুটা এটাও না ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স, আর কিছু ওই কী বলবো, কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় ধর্মীয় একটা রীতিনীতি থাকে তাদের ক্ষেত্রে, সেটা তবে এর মনে হয় না সায়েন্টিফিক কোনো একটা খুব যে কিছু ব্যাখ্যা অ্যাটলিস্ট নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি পড়েছি, মানে পড়িনি তা বলবো না, যদি অ্যালোপ্যাথির বাইরে সেগুলো, যে আমরা যে বসে পটি করি, মানে ইন্ডিয়ান স্টাইলে যে করতাম, সেটাতে একটা সায়েন্টিফিক আছে যে পেটের ভেতরে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যায়। অবভিয়াসলি আমি যদি হাঁটু মুড়ে বসি, যেটা কিনা আমরা যখন এমনিতে বসছি তখন অতটা হচ্ছে না, আমি জানি না সেটা। এবং এই পশ্চারটাকেও খুব ইম্পর্টেন্ট বলে, কারণ এটা আমি একটা আসন করি, সেটাকে বলে মলাসন, যেটা সকালে উঠেই বলে ওই পশ্চারে বসতে। তাতে কি হয়, আমাদের এই কোমর থেকে বাকি জায়গাটা একটা ওয়েল স্ট্রেচড হয়। একদম, মানে
ওটাই বলছি, যারা ইন্ডিয়ান মানে স্টাইলে এখনও প্র্যাকটিস করা খুব কমে গেছে যদিও, তাদের তুমি দেখবে হাঁটুর রোগ হয় না, ঠিক আছে? আমরা তো আদারওয়াইজ আমরা হাঁটু ভাঁজই করি না, মানে ওই যে যতটা ভাঁজ করা দরকার ইন্ডিয়ান স্টাইলে বা ইন্ডিয়ান সিস্টেমে বসার জন্য, সেই হাঁটু ভাঁজ হয়ই না আদারওয়াইজ আমাদের জীবনে। তো সেটাও তো একটা ফ্যাক্টর। সব শেষে একটা খুব গোদা প্রশ্ন করব, যে আমি আমার সেলফ ইউরিন কিভাবে এক্সামিন করব, কি করে ইউরিন দেখে বুঝবো যে আমার কোনো ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত? এটা একটা খুব পার্টিনেন্ট জিনিস। আমি যেটা বলছিলাম যে ইউরোলজির ক্যান্সারগুলো বিশেষ করে মানে খুব সাটল, মানে খুব প্রমিনেন্ট একটা যে ব্যথা হচ্ছে, কিছু একটা হচ্ছে, যেটা শুনে আমি ডাক্তারের কাছে গেলাম, কারো পরামর্শ নিয়ে, এরকম নয়। তবে ইউরিন একটা জিনিস, মানে ইউরিনে দুটো তিনটে, যদি ইউরিনের নর্মাল কালারটা কী বলি, নর্মাল ট্রান্সপারেন্ট হয়, ক্লিয়ার, মানে স্বচ্ছ, তার একটা হালকা কালার থাকতে পারে, একটা হালকা স্ট্র কালার মানে খড়ের মতন বা হালকা হলুদ একটা টিঞ্জ থাকতে পারে, যেটা খুব গাঢ় হবে না। যদি কালার চেঞ্জ হয়, মানে খুব গাঢ় ইয়েলো হচ্ছে, সেটা জল কম খেলে হতে পারে কমনলি, কিন্তু যদি রিপিটেডলি হতে থাকে তাহলে সেটা চিন্তার বিষয়। সাদা যদি হয় চিন্তার বিষয়। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লাল। ইউরিনের লাল কালার একমাত্র ব্লাড থাকলে তবেই হবে, এবং ব্লাড যদি আসে সেটা কোনোভাবেই নর্মাল হতে পারে না। মানে যদি একবারও ব্লাড আমরা নিজেদের ইউরিনে লাল দেখি বা ব্লাড ভাবছি, তাহলে কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। সেটার কারণটা খুব মিনিস্কিউল একটা কারণ হতে পারে, ইউটিআইয়ের মতন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মতন একটা কারণ হতে পারে, কিন্তু আমি জানি না যে সেই লাল হওয়ার কারণটা কী। ফলে লাল পেচ্ছাপ যদি একবারও হয়, ইমিডিয়েটলি সেটাকে নোটিসে আনা। মানে নিজের মলমূত্র নিজে পরীক্ষা করাটা খুব জরুরি, অত্যন্ত জরুরি। মানে সেটাও কিন্তু একটা ট্যাবু আছে যে আমরা তাকাবো না ওইদিকে, দেখবই না, পেছন ফিরে দেখবো না। তো সকালে ওঠার পর একবার পেছন ফিরে দেখবেন, মানে এটা এক্সামিন করার জন্যই দরকার। যদি একটু আনন্যাচারাল কিছু বোঝেন, অবশ্যই কোনো একজন ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করুন। আর এটা আপনার নিজের ভালোর জন্য, নিজের ভালোর জন্য, মানে এটাকে ঘেন্না পাবেন না। ওই বললাম কিছু জিনিস আছে, এগুলো ন্যাচারাল ফেনোমেনা, নেচার দিয়ে পাঠিয়েছে, তো এগুলোর যা খেয়েছেন তাই বেরিয়েছে, সুতরাং নিজের জিনিস। সো থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, অনেক ডিটেলে আমরা জানলাম। আমরা এরপরে নিশ্চয়ই আপনাকে আরও একবার আমাদের পডকাস্টে ইনভাইট করতে চাই, যে আরও কিছু বিষয় নিয়ে আমরা ডিটেলে করব। আজকে মূলত আমরা মেনস হেলথ নিয়ে আলোচনা করলাম, যদিও আমরা এর আগে উইমেন হেলথ নিয়ে অনেক আলোচনা করেছি, কিন্তু আজকে আই থিঙ্ক আমাদের প্রথম এপিসোড যেখানে আমরা মেনস হেলথ নিয়ে এত ডিটেলে আলোচনা করলাম। আমিও একটা কথা বলতে চাই, যে আগে হয়তো অনেক এরকম ইন্টারভিউ বা শো বা পডকাস্ট সেইভাবে হয়তো করিনি কখনো, কিন্তু আজকে যে ফ্লেভারটা তোমরা দিলে, মানে উইচ ইজ রিয়েলি রিয়েলি ইউনিক, এবং মানে আমি খুব এনজয় করলাম। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, এবং আপনাকে পেয়েও আমরা খুব এনজয় করেছি, কারণ অনেক ডাক্তারবাবু থাকেই খুব জ্ঞানী, কিন্তু তারা ফানি হন না। মানে আমি জ্ঞানী নয়, আপনি জ্ঞানী, আমি বলছি দুটোর কম্বিনেশনই আমাদের প্রয়োজন হয়। কারণ অনেক ডাক্তারবাবু আছে যে মানে প্রচণ্ড জ্ঞানী, কিন্তু ধরেন তার সাথে কনভারসেশন করতে গেলে একটু যদি এদিক থেকে ওদিক কথা বলি, উনি রেগে যেতে পারেন। আপনি জানেন এরকম ঘটনা আমার সাথে অতীতে ঘটেছে। তো আপনি অবশ্যই জ্ঞানী মানুষ, এবং ট্রু জ্ঞানী মানুষরা কিন্তু ফানি হয় না। আজকের এপিসোডটা অসাধারণ, একটা অসাধারণ এপিসোড। আশা করি দর্শকরা মানে এই এপিসোড থেকে অনেক কিছু জানতে পারবেন, এবং আপনার মতন মানুষকে পেয়েও আমরা খুবই সমৃদ্ধ হয়েছি, কারণ আপনি এত সহজে বুঝিয়েছেন। না গো, একটা জিনিস আমি না বারবার যেটা প্রথমে বলছিলাম, যে অ্যাওয়ারনেসটা আমাদের খুব জরুরি, এবং মানে আমরা এত শিক্ষিত সমাজেও মানে এরকম অজ্ঞতা বা এই ট্যাবুগুলো দেখি না, মানে বিশেষ করে এই ক্যান্সার, মেন্স হেলথ, বিভিন্ন জিনিস, বা এই ধরো ইরেকটাইল ফাংশন নিয়ে তোমরা কথা বললাম আমরা, তো সেইগুলো নিয়ে এতটাই একটা অজ্ঞতা এবং ধারণা, ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, একটা মিথ, এবং মানে অ্যাভয়েড করে যাওয়ার টেন্ডেন্সি, আমরা বলি না ওটাকে, মানে একটা ডিনায়াল ফেজে আমার সমস্যা হচ্ছে, কিন্তু সেটা যখন আলোচনা হচ্ছে তখন না এটা তো হয় সবাইকার, এটা নর্মাল। এই জিনিসটা খুব ডেঞ্জারাস। তো আমাদের প্রচেষ্টা এটাই যে খুব জটিল জিনিসগুলোকে সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এবং আমাদের এই কর্মসূচিতে আপনারাও যোগদান করুন খুব সিম্পলভাবে। আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করে দিন, মানুষের কাছে পৌঁছে দিন, যাতে মানুষ এই জটিল বিষয়গুলো নিয়ে আর ভয় না পায়, সহজভাবে বুঝে ডাক্তারবাবুর কাছে যায়। যেটা আমরা প্রত্যেক পর্বের শেষে বলে থাকি, যে যদি শরীর খারাপ হয় নিজে ডাক্তারি করবেন না, আর চেষ্টা করুন সুস্থ থাকার, যাতে কোনো ডাক্তারবাবুর কাছে আপনাকে যেতেই না হয়। তাই বলবো একটু আমাদের এপিসোডগুলো দেখে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যে কোনো ধরনের আপডেট আমরা আমাদের চ্যানেল সম্বন্ধে যে কোনো সময় পেয়ে যান সঙ্গে সঙ্গে, অবশ্যই নোটিফিকেশনের জন্য। ইয়েস, লাগান ইনজেকশন। তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। টাটা।